আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাতুল মুস্তাকিম রাতুল। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে। আজকে আমরা যে অধ্যায়টি শেষ করব এই ভিডিওতে, সেটা হচ্ছে বৃত্ত। বৃত্ত অনেকের কাছে খুবই সহজ, অনেকের কাছে অনেক কঠিন, যে ভাল লাগে না বা পারি না এরকম মনে হয়। তো যাদের কাছে সহজ তারা ভিডিওটা দেখো, প্রবলেম সলভ করো, প্র্যাকটিস হয়ে যাবে এবং জিনিসগুলো শিখতে পারবে, নতুন নতুন কিছু জিনিস। আর যাদের কাছে কঠিন মনে হয়, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো। অনেক সহজভাবে বোঝানো হয়েছে। আর ভার্সিটির পরীক্ষার জন্য বৃত্ত খুবই সহজ এবং খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখানে টপিকের রিভিউ দেওয়া আছে, কোন কোন টপিক থেকে আমরা পড়বো বা কোন কোন টপিক ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছে বা আসে সবচেয়ে বেশি। এর ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক যদি বলি আমরা হচ্ছে এটা, বৃত্তের সমীকরণ, অক্ষ স্পর্শ করা এবং ছেদক সম্পর্কিত পোলার স্থানাঙ্ক থেকে মাঝে মাঝে এমসিকিউ চলে আসে। তো এবং স্পর্শকের সমীকরণ এবং দৈর্ঘ্য, এটা হচ্ছে একবারে রিটেন সহ ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখো। আমি করাচ্ছি, আমার সাথে সাথে করো এবং অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসো। অন্যান্য সাবজেক্ট হয়তো ভিডিও দেখে শিখে গেল, ম্যাথ হাতে কলমে ছাড়া সম্ভব না, ভুলে যাও। আচ্ছা, আমরা শুরু করি। বৃত্ত কার্তেশীয় তলে একটি বিন্দু হতে সমান দূরে অবস্থিত বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে তাকে বৃত্ত বলে। অর্থাৎ কেন্দ্র থেকে আমার হচ্ছে সবসময় সমান দূরত্বে অবস্থান করবে। একটা দ্বিঘাত সমীকরণ বা আদর্শ দ্বিঘাত সমীকরণের আমার হচ্ছে সমীকরণটি কি? এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস mx প্লাস ny প্লাস সি। অনেক জায়গায় বইয়ে এখানে gx প্লাস fy প্লাস সি এই কথাটাও বলা আছে। তো যে যেভাবে শিখেছো সেভাবেই মনে রাখো, সমস্যা নেই। এখানে এই সমীকরণটা বৃত্ত কখন হবে? বৃত্ত হবে যখন এ এবং বি সমান হবে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। এইচ ইকুয়াল জিরো, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। এবং এ এবং বি আবার শূন্য হওয়া যাবে না, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি ভ্যানিশ করে দিলাম, এটা হওয়া যাবে না। এবং অবশ্যই দুটা চলক থাকতে হবে এবং দুটা চলকই দ্বিঘাত বিশিষ্ট হতে হবে। বৃত্তের আদর্শ সমীকরণ কি? বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল জিরো। এটা দেখো তো, কেন আদর্শ সমীকরণ বলা হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা চলক আছে, দুইটাই দ্বিঘাত সরি, দুই ঘাত বিশিষ্ট এবং উভয়ের সহগ ওয়ান। এটা মাথায় রেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ এক হতে হবে এবং এক্স ওয়াই সংবলিত পদ থাকবে না, অনুপস্থিত। এইখানে যদি তোমাদের মনে থাকে, বা সামনে যে আমরা আবারও দেখবো, মাইনাস জি দ্বারা কেন্দ্র বোঝানো হতো, মাইনাস এফ দ্বারা কেন্দ্রের কোটি বোঝানো হতো, তাই না? এবং সি এখানে একটা ধ্রুবক। তো এই জিনিসগুলো সামনে যে আবারও দেখবো। আমরা যদি এখানে ম্যাথটা দেখি, এক্স স্কোয়ার প্লাস 2 - bxy 3y² - 6bx প্লাস 30y প্লাস 6b ইকুয়াল 0। সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান। জিনিসটা দেখার সাথে সাথে সলভ করতে বসে যাবা না, একটু থিঙ্ক করবা। আচ্ছা, বৃত্ত নির্দেশ করে, বৃত্ত কখন নির্দেশ করে? যখন আমরা একটু আগে পড়ে আসলাম এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়। তাহলে এখান থেকে আমরা জানতে পারতেছি যে এ ইকুয়াল 3 হবে। আবার আমরা পড়ে আসলাম যে আচ্ছা এক্স ওয়াই সংবলিত পদ থাকবে না, মানে কি? এক্স ওয়াই এর সহগ কত হবে? শূন্য, যাতে পদটা চলে যায়। তাহলে এখানে সহগ কত? 2 - বি, যার ভ্যালু হবে 0। তাহলে বি ইকুয়াল হবে 2। এ বি এর ভ্যালু পেয়ে গেছি না আমি? তাহলে আমার কাছে জানতে চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে 3² প্লাস 2²। ভ্যালু হচ্ছে 9 × 4 = 13। আশা করি ম্যাথটা বুঝতে পারছি। বৃত্তের বৈশিষ্ট্য নয়, আবারও একবারে বৈশিষ্ট্য থেকেই তুলে দিয়েছে। এক্স ওয়াই সংবলিত দ্বিঘাত সমীকরণ ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান, এটাও ঠিক আছে। এক্স ওয়াই সংবলিত পদ অনুপস্থিত, এটাও ঠিক আছে। উপরেরটা ছিল এক্স ওয়াই দ্বিঘাত সমীকরণ, এটা তো ঠিক আছে। ধ্রুবক পদ অনুপস্থিত, ধ্রুবক পদ থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কখনোই কোনো শর্তর মাঝে ছিল না। এর কোন মানের জন্য? এখানে টু মেবি লেখা, প্রিন্টিং কি হবে? এর কোন মানের জন্য x - y প্লাস 3y² প্লাস kx+2 * y - 1 = 0 সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। দেখো, বৃত্ত নির্দেশ করবে, এখানে কিচ্ছু নাই, শুধু চিন্তা করবা। আচ্ছা, এক্স ওয়াই এইটা টার্মটা বাদ দিতে হবে। এক্স ওয়াই কিভাবে আসবে বুঝতেছি, দেখো তো এটা কি? a - b প্লাস c² এর ফর্মুলা। এখান থেকে একটু যদি চিন্তা করি ফর্মুলাটা, তাহলে আমার -2xy একটা পার্ট আসবে, আর এক্স ওয়াই পার্ট এখানে থাকতেছে না।
এবার প্লাস চিহ্নের এই পাশে আমি যদি একটু চিন্তা করি যে এই জিনিসটা যদি গুণ করো, দেখো তো একটা এক্স ওয়াই পার্টি থাকে, কে এক্স ওয়াই, বোঝা যায়, আর তো টু ওয়াই হবে মাইনাস কে এক্স ওয়াই মাইনাস টু হবে। তাহলে এখান থেকে আমরা যদি এক্স ওয়াইটা কমন নিই, আমাদের কি দাঁড়াচ্ছে, মাইনাস টু প্লাস কে। এটা কি হতে হবে, জিরো হতে হবে না সহগটা, আমরা এটাই শিখেছি না? তাহলে কে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 2। তাহলে আমাদের উত্তর কত, আশা করি বুঝতে পারছো। কে এর মান কত হলে এই সমীকরণটি একটি বৃত্ত প্রকাশ করবে। আবারও আগের মতো সেম টু সেম প্রবলেম, এখান থেকে এক্স ওয়াই টার্ম পাবো মাইনাস টু এক্স ওয়াই, এখান থেকে এক্স ওয়াই পাবো কে এক্স ওয়াই। এখানে যদি আমি এক্স ওয়াই কমন নিয়ে নিই, মাইনাস টু প্লাস কে ইকুয়াল, মানে এখানে ইকুয়াল না দিই, সহগটা আমাদের কি হবে, শূন্য হবে। তো মাইনাস টু প্লাস কে জিরো, কে ইকুয়াল টু। তাহলে উত্তর কত হচ্ছে, সি। আশা করি আগে যা যা ম্যাথ করিয়েছি খুবই সহজ ছিল, বুঝতে পেরেছো। এবার সমীকরণ থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়, অনেক ইম্পর্টেন্ট টপিক। আমরা বৃত্তের সমীকরণ দুই ধরনের সমীকরণ করে থাকি। একটা হচ্ছে এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, এখানে একটা স্কোয়ার হবে, অল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। এই হচ্ছে আমাদের দুটি সমীকরণ। এই সমীকরণে আমাদের কেন্দ্র যদি আমি সি দ্বারা প্রকাশ করি, এটা কি কি হবে, এইচ কমা কে, রাইট। এই সমীকরণে আমার কেন্দ্র কি কি হবে, কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। এই সমীকরণে ব্যাসার্ধ ডিরেক্টলি আমার সমান চিহ্নের এপাশে যে স্কোয়ারটা থাকবে সেটাই আর। এই সমীকরণে আমি ব্যাসার্ধ কিভাবে বের করবো মনে আছে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, আমাদের এখানে সবই লেখা আছে। সাধারণ সমীকরণ হতে আমরা কিভাবে কেন্দ্র পেতে পারি, কেন্দ্রের ভুজ, এটাকে মাইনাস টু দ্বারা ডিভাইড করতে হয়। কেন্দ্রের কোটি, এটাকে মাইনাস টু দ্বারা ডিভাইড করে পাওয়া যায়। মাইনাস টু দ্বারা কোথা থেকে ডিভাইড করবো, একবারে সমীকরণ থেকে যখন ভুজ কোটি নির্ণয় করবো। এবং এখানে আরেকটা জিনিস, মানে সতর্কতা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ অবশ্যই ওয়ান থাকতে হবে। ওয়ান না থাকলে ওয়ান করে নিয়ে তারপরে মাইনাস দুই দিয়ে ভাগ করতে হবে, এটা না হলে কিন্তু অঙ্ক মিলবে না। এখানে যদি আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর এক্স মাইনাস টেন ওয়াই, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ। দেখো, সবকিছুকে সবসময় বামে নিয়ে আসবা, বৃত্তের ম্যাথ যখন করবা সবকিছুকে সবসময় বামে নিয়ে আসবা, তাহলে প্লাস মাইনাসের ভুলগুলো হবে না। আচ্ছা, এবার কি বলছিলাম, আমার এক্স এর সহগকে মাইনাস দুই দ্বারা ভাগ, যদি আমি মাইনাস জি কমা মাইনাস এফ পেতে চাই, মাইনাস জি এর জন্য এক্স এর সহগকে মাইনাস দুই দ্বারা ভাগ হচ্ছে কত, টুয়েলভ। এফ এর জন্য ওয়াই এর সহগকে মাইনাস টু দ্বারা ভাগ হচ্ছে কত, মাইনাস ফাইভ। তাহলে এটা হচ্ছে আমার কেন্দ্র। আমি যদি এখন ব্যাসার্ধ বলি কি হবে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সি এর ভ্যালু কত, এখানে শূন্য না, কোনো ধ্রুবক পদ আছে, নেই। তাহলে রুট ওভার টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার করলে থার্টিন। এরকম স্কোয়ার গুলো একটু মনে রাখতে পারবে, যে থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ হয়, টুয়েলভ স্কোয়ার ফাইভ স্কোয়ার থার্টিন হয়। তাহলে একটু ক্যালকুলেশন ফাস্ট হবে, এরকম টাইপেরই স্কোয়ার বেশি আসে ইউনিভার্সিটির পরীক্ষা। থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস, এখানে মেবি একটা ওয়াই বাদ চলে গেছে, টুয়েলভ ওয়াই মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো, সমীকরণটি দ্বারা বর্ণিত বৃত্তের কেন্দ্র। আচ্ছা, অনেকেই এখানে কি করবে জানো, সিক্স এক্স এবং মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস দুই দ্বারা ভাগ করতে বলছিল, তাহলে এখানে হবে মাইনাস থ্রি, এখানে হবে হচ্ছে কত, সিক্স। মাইনাস থ্রি সিক্স, এই যে এ উত্তর, কিন্তু দিলে একবারে জিরো। আরেকটা কথা কি বলছিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ ওয়ান হতে হবে। হুম, এটা যদি ওয়ান হতে হয় এটাকে প্রথমে থ্রি দ্বারা ডিভাইড করতে হবে, কত দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স ফোর ওয়াই ফিফটিন বাই থ্রি ইকুয়াল জিরো। এবার যে এই যে টার্মটা আসছে, এটাকে মাইনাস টু দ্বারা ডিভাইড করলে তুমি কেন্দ্র পাবা মাইনাস ওয়ান কমা টু। অনেক সাবধান, হ্যাঁ, ডিউ কিন্তু অনেক সহজ কোয়েশ্চেন করে, কিন্তু প্রশ্নের ভিতরেই এরকম একটু ছোট জিনিস চেঞ্জ করে দেয়, এই জিনিসটা ধরতে পারলে তুমি ভাবিয়া। টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টেন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে আবারও প্রশ্নে এডিটিং এর আবারও দেখো তো, আগে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ ওয়ান করে নিতে হবে, মানে দুই দ্বারা ভাগ করো। হুম, দুই দ্বারা ভাগ করলে এটা কত হবে,
সরি, কেন লিখছি আমি? 3, এখানে হবে 3x, এখানে হবে 5y, তাই না? তারপরে আমাদের -2 দ্বারা ডিভাইড করতে হবে না? তাহলে আমি কেন্দ্র কত পাবো এখানে? -3/2, এবং কত পাবো? -5/2। ঠিক আছে, এবং এখানে সি এর মান কত? এখানে সি এর মান কিন্তু ভুলেও -1 লিখো না, এখানে তুমি 2 দ্বারা ভাগ করেছিলে, তাহলে -1/2। এখন যদি তুমি এখানে ব্যাসার্ধ আর নির্ণয় করো, -3/2 হোল স্কোয়ার, -5/2 হোল স্কোয়ার, প্লাস হাফ, মাইনাস, সরি, মাইনাস, সরি সরি সরি, ঠিকই তো লিখছি। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার এখানে যদি আমি ক্যালকুলেশন করি, একবারে নিচে আমার 4 হবে, লসাগু বোঝা যাচ্ছে। উপরে থাকতেছে 9 প্লাস 25 প্লাস 2। তাহলে এখানে আমার 25, 27, 27 9 36, 36/4, 4 9 36, উত্তর আসতেছে 3। ঠিক আছে, আশা করি ধরতে পারছি। x² + y² + 6x - 4y -12, এখানে -12 দুবার চলে এসেছে, একটা কেটে দিও। =0, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ, আবারও সেম প্রবলেম। তাহলে এখানে কত হবে? -3,2, এবং ব্যাসার্ধ যদি আমি বের করতে যাই, 9 4, মাইনাসে মাইনাসে +12, তাহলে 9 4 13, 25, যেটা হয়ে যাবে 5। তাহলে -3 2, এখানে আরেকটা ট্রিক, আর না বের করলেও চলতো। -3 2, দেখো একটাই আছে অপশন, তো এ দাগিয়ে দিলেই তোমার উত্তর হয়ে যাচ্ছে। তো এই টাইমটা বেঁচে যায় অপশন খেয়াল রাখলে। কোন বৃত্তটির কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত? কেন্দ্র মূলবিন্দুতে মানে কি বোঝাচ্ছে? -G - f, এটার ভ্যালু থাকবে 0,0, তাই না? তো এটা যদি 0,0 হয়, দেখেই বোঝা যাচ্ছে উত্তর হবে বি। কারণ এটাতেও জি এর কিছু একটা মান আছে, এটাতে জি এফ তো দুইটাই আছে, এটাতেও জি এফ দুইটাই আছে। আশা করি ধরতে পারছো। সি এর মান কত হলে বিন্দুটি বিন্দুবৃত্ত হবে? বিন্দুবৃত্তের শর্ত কি? বিন্দুবৃত্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে তার ব্যাসার্ধ 0 হতে হয়। তাহলে এখানে আমি কেন্দ্রটা বের করে নিই। কেন্দ্র কত হচ্ছে? -G - f, এর ভ্যালু হচ্ছে 4 - 3। তাহলে ব্যাসার্ধ 0, ব্যাসার্ধের ফর্মুলা কি ছিল? G² + f² - c ইকুয়াল, এখানে তো 0। হুম, তাহলে যদি স্কোয়ার করে দিই এবং সিটাকে ওপাশে পাঠিয়ে দিই, কত আসবে? C = 25। x² + y² - 6x = 0, এবং x² + y², 8y। এটি এত ভুল করছে। বৃত্তদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এখন এটা প্লাস হবে নাকি মাইনাস হবে? আচ্ছা, আমরা মাইনাস ধরে নিয়ে করি, দেখি। কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব, এই বৃত্তের কেন্দ্র কত দাঁড়াচ্ছে? এই বৃত্তের কেন্দ্র দাঁড়াচ্ছে হচ্ছে 3,0, যেহেতু ওয়াই পার্ট নাই, ওটা 0 হয়ে যাবে। এই বৃত্তের কেন্দ্র কত দাঁড়াচ্ছে? এই বৃত্তের কেন্দ্র দাঁড়াচ্ছে হচ্ছে 0,4। আশা করি ধরতে পারছো। এখন দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আমাদের সরলরেখা চ্যাপ্টার থেকে আসছিল, এটা হবে 3² + 4², যেটার ভ্যালু আসছে 5। এবার হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করা। বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের কি কি জানতে হবে? মাথায় রেখো, বৃত্তের সমীকরণ আমরা তখনই নির্ণয় করতে পারবো যখন আমাদের জি, এফ এবং সি, এই তিনটা ভ্যালু জানা থাকবে। অথবা অন্য সমীকরণের জন্য এইচ, কে অথবা আর, এই তিনটা ভ্যালু জানা থাকবে। তো এই তিনটা ভ্যালু যদি আমি পেয়ে যাই, আমি যে কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। যেমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো, দেখো তো এখানে কেন্দ্র দুটি দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, কোন ফর্মুলাতে যাব? সবচেয়ে ভালো হয় না যে আমাদের যে x - h² ওই ফর্মুলাতে চলে যাওয়া, বড় ফর্মুলাতে না যে? তাহলে x + 4 হোল স্কোয়ার, y - 3 হোল স্কোয়ার, 5², এটাই আমাদের উত্তর। অনেকে চাইলে যদি সময় থাকে এখান থেকে আরেকটু সিম্পলিফাই করে দেখাতে পারো। 8x + 16 + y² - 6y + 9 - 25 = 0। তাহলে এখান থেকে যদি এখন সিম্পলিফাই করো, x² + y² + 8x - 6y, এখানে 16 9 25 25 25 কাটা, দ্যাট ইজ 0। একটি বৃত্তের কেন্দ্র এত দেওয়া, বৃত্তটি 7 টু বিন্দুগামী,
বৃত্তটির সমীকরণ কোনটি? আচ্ছা, দেখো কেন্দ্র দেওয়া, জি এফ পেয়ে গেছে, জানি না কি? হ্যাঁ, জানি না কি, জানি না হচ্ছে আর এর মান। তাই আমরা এখানে সমীকরণটা যদি লিখি, x-4 অল স্কোয়ার y+5 অল স্কোয়ার ইকুয়াল কত? আর স্কোয়ার। এটা কত বিন্দুগামী? 7 টু বিন্দুগামী। তাহলে 7 টু দ্বারা যদি এখানে আমি সিদ্ধ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? 7-4 অল স্কোয়ার +2+5 অল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, তাই না? তাহলে কত আসছে? 3 স্কোয়ার, 7 স্কোয়ার, আর স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? √9 + 49, যেটা হচ্ছে √58। উত্তর পেয়ে গেছি না আর স্কোয়ার, তাহলে 58 হবে। তাহলে আমার উত্তর কত দাঁড়াচ্ছে? x-4 y+5 ইকুয়াল 58। উত্তর হচ্ছে ডি। 4-5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে তার সমীকরণ। আচ্ছা, একটা বৃত্ত নির্ণয় করতে হবে যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করা মানে কি? একটা বিন্দু দিয়ে গমন করা। দেখো তো আঁকের ম্যাথে এই ম্যাথ সেম না? কথাটা ভাঙা শিখতে হবে, হ্যাঁ। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি দাঁড়াচ্ছে? -2, -3। তো কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি আমরা ধরে নিই, এখানে কত আসছে? x-4 অল স্কোয়ার +y-5 অল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, যেটা -2 -3 দিয়ে গমন করে, মানে এই বিন্দুটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ করতে হবে। কত আসবে এখানে? 6 স্কোয়ার। এখানে চলে আসবে 8 স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তাহলে আর ইকুয়াল আর স্কোয়ার কত আসতেছে? একটা 64, 64 এবং 36, তাহলে 100। ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে আবার ক্যালকুলেশন করি, x² - 8x, আমি ভেঙে দিচ্ছি একবারে, 16 +y² -10y +25 -100, যেটা আর স্কোয়ার ছিল এই পাশে নিয়ে চলে আসলাম, ইকুয়াল 0। তাহলে কত দাঁড়াচ্ছে? x² y² -8x -10y। তাহলে -8x - 10y কোথায় কোথায় আছে? বি তে আছে, ডি তে আছে। এরপর হচ্ছে আমার 25 এবং 60, যেটা হচ্ছে 41। 100 থেকে 41 গেলে আসতেছে আমার হচ্ছে -59। উত্তর হচ্ছে ই। এবার অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশ। হুম বৃত্ত দ্বারা এক্স অক্ষের ছেদাংশ, বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশ। আমরা যদি একটা বৃত্ত এখানে আর্ট করে নিই। আচ্ছা, এটা যদি আমার একটা বৃত্ত হয় এবং আমি যদি এখানে আরেকটা বৃত্ত আর্ট করে নিই, এটা যদি আমার আরেকটা বৃত্ত হয়, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ, এখানে যদি আমি এক্স অক্ষ আর্ট করি, এই যে আমার ছেদাংশ, এটার পরিমাণ বোঝায় হচ্ছে 2√g² - c। এটা আহ, সব মুছে যাচ্ছে। আমি যদি এই পাশে নিই, আমার যদি এখানে এই যে রেখাটা, এটা ওয়াই অক্ষের ছেদাংশ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তখন এটাকে আমরা বলতেছি 2√f²-c। এবার অক্ষকে স্পর্শ করার শর্ত, যদি সে এক্স অক্ষ, এটা আমার এক্স অক্ষ না, এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল জি স্কোয়ার। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে হচ্ছে সি ইকুয়াল এফ স্কোয়ার। যদি উভয় অক্ষকে স্পর্শ করে, সি ইকুয়াল জি² + এফ স্কোয়ার। বৃত্ত মূল বিন্দুগামী হলে আমরা কি জানি? সি ইকুয়াল 0। সেম, সি ইকুয়াল 0। আচ্ছা, এখানে সবকিছু একবারে দেওয়া আছে যা আমরা উপরেও দেখেছি। আমরা ম্যাথে চলে যাই। x² + y² + 6x - 6y - 31 = 0। বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশ যেটাই জানা থাকুক, আবারও আমার দরকার জি, এফ এবং সি এর মান। এখানে কেন্দ্র কত কত থাকছে? -3, 3, এবং সি এর ভ্যালু কত আসতেছে? -31। তাহলে ছেদকৃত অংশ যদি বের করতে যাই এক্স অক্ষের জন্য, হ্যাঁ, 2√g² মানে 9, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2√40। হুম ওয়াই অক্ষের ছেদকৃত অংশ যদি বের করতে যাই, 2√f², সেই 2√40।
আশা করি ধরতে পারছো। এক্স অক্ষ থেকে কর্তিত অংশ কত? কি বের করতে হবে? 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, 2√ওভার জি এর ভ্যালু কত আসবে এখানে? 4 আসবে না? -2 দ্বারা ডিভাইড করে 4 স্কোয়ার। সি এর ভ্যালু কত? 7। তাহলে 2√ওভার 16 থেকে 7 গেলে কত? 9, যেটা হচ্ছে 3। 3 × 2 = 6। তোর ভুল হচ্ছে। 16 থেকে 7। তোর কি এখানে দেওয়া নেই? 2√ওভার জি স্কোয়ার মাইনাস জি এর ভ্যালু এখানে 4। তাহলে হচ্ছে 4 স্কোয়ার 16 7 9। এখানে কি প্রশ্নে ইরর আছে? কি ওয়াই অক্ষ যদি বের করি 2√ওভার f² - 3, তাহলে 2√ওভার 25 7 কত আসতেছে? 18। তাহলে 9 × 2 = 18। 3 বাহিরে 2, 6√2। না, এখানে অপশন নেই। এখানে অপশন নেই। এটা ওয়াই অক্ষের জন্য আমি বের করেছি, আর এটা এক্স অক্ষের জন্য। এখানে অপশন নেই। 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, উক্ত বৃত্তটি ওয়াই অক্ষকে কি পরিমাণ ছেদ করে? এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়? c = g²। হুম, c = g² মানে এখানে জি এর ভ্যালু কত দেওয়া? 1 দেওয়া। মানে -জি এর ভ্যালু 1, তো জি এর ভ্যালু 1 ধরে আমরা যদি এখানে 1 স্কোয়ার করি তাহলে তো 1ই পাবো। সি পেয়ে গেছি। ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করবে? 2√ওভার f² - c। তাহলে এফ এর ভ্যালু কত এখানে? 2 স্কোয়ার মানে 4, -1। তাহলে 2√3। এত অপশনে ভুল থাকলে কিভাবে চলে? আচ্ছা, দেখি পরে। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, পি এর মান কোনটি? এক্স অক্ষকে স্পর্শ করলে তোমার আমরা কি জানি? c = g² হয়। এখানে সি মানেই পি না? এবং জি এর ভ্যালু কত আসবে? -2 দ্বারা ডিভাইড করলে 2। তাহলে 2 স্কোয়ার, রাইট? তাহলে আমার এখানে পি এর ভ্যালু কত চলে আসতেছে? 4। অ্যাকচুয়ালি এখানে স্কোয়ার আছে তো এই জন্য মাইনাস প্লাস নিয়ে তো কনসার্ন না। জি এর ভ্যালু কিন্তু এখানে -2 আসবে। ঠিক আছে। এবার এক্স অক্ষকে স্পর্শ করে পি এর মান কোনটি? একই কোয়েশ্চেন দুইবার চলে আসছে। এত বিন্দুটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এক্স অক্ষকে স্পর্শ করে c = g², ডিরেক্টলি বোঝা যাচ্ছে 4 হবে। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বৃত্তটি কোন বিন্দুতে আমার হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করবে? জিনিসটা যদি আমি একটু দেখি, এখানে যদি আমি অক্ষ আর্ট করে নিই। একটা বৃত্ত যদি এখন আমরা একটু দেখি। ধরো এই হচ্ছে আমার একটা বৃত্ত যেটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে, রাইট? কারণ এক্স অক্ষকে স্পর্শ করলে এখানে আমার স্পর্শ বিন্দু জানতে হবে। আমি কেন্দ্র জানি। আমার কেন্দ্র এখানে কত? 2, 3, রাইট? আমি এখান থেকে ব্যাসার্ধ পেতে পারি। ব্যাসার্ধ কত হবে? এই যে আমার এখানে যে পয়েন্টটা, রাইট? এতটুকু দূরত্ব আমার ব্যাসার্ধ হবে এখানে। আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক কিছু কি মাথায় আসছে যে কিভাবে হবে কেন্দ্রের স্থানাঙ্ক? দেখো তো, এইখানে আমার যে দূরত্বটা, এখানে আমার যে কেন্দ্রের ভুজের দূরত্বটা, সেটা আর এই দূরত্বটা কি সমান না? বোঝা যায়? তাহলে এটা কি হবে? 2, 0 না? মুখস্থ করতে হবে আলাদা করে। জাস্ট একটু চিত্র বুঝলেই উত্তর। C এর মান কত হলে x² + y² - 8x + 6y + c বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত জন্য কি ছিল? c = f²। তাহলে সি এর ভ্যালু কত আসতেছে এখানে? এফ এর ভ্যালু -3। এর উপর স্কোয়ার করলে আসবে 9। তাহলে অ্যান্সার বি।
একটি বৃত্তের কেন্দ্র দেওয়া, এটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দু দিয়ে যাওয়ার সাথে সাথে পেয়ে গেছি c = 0। আর সমীকরণ এবং অক্ষ দুটি হতে তা কি পরিমাণ ছেদ করে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে ইউজ করে নাও g² + x² + y² -2gx। এখানে এটার ভ্যালু কি, এটা কিন্তু -g, -f এর ভ্যালু, তাহলে জি এর ভ্যালু কত এখানে? হ্যাঁ, জি এর ভ্যালু -4, তাহলে +2gx যখন করবা তখন অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে -8x। তারপর এফ এর ভ্যালু হয়ে যাবে +5, তাহলে +2fy যখন করবা সেটা হবে 10y। আর সি এর ভ্যালু তো 0, যেটা হচ্ছে 0। অক্ষ দুইটি থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। এবার তোমার এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ যদি বের করতে যাও, ফর্মুলা কি ছিল? 2√ওভার g² তাহলে এখানে 2 তো থাকলো, ভুল হচ্ছে এভাবে লিখলে। 2√ওভার জি এর ভ্যালু কত? 4 স্কোয়ার সি এর ভ্যালু 0, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 8। ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ 2√ওভার f² - c, তাহলে এফ এর ভ্যালু কত এখানে? মানে -5 স্কোয়ার, এবং সি তো হচ্ছে 0, তাহলে কত দাঁড়াচ্ছে? 10। হুম, আশা করি বুঝতে পারছো। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, সে এক্স অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে c = g², যেটার ভ্যালু আসতেছে 1। ওয়াই অক্ষকে স্পর্শ করলে c = f², যেটার ভ্যালু আসতেছে 9। তাহলে এখান থেকে তোমার হচ্ছে যদি সমীকরণ লিখো, তাহলে কত আসবে? x - 1 হোল স্কোয়ার y + 3 হোল স্কোয়ার ইকুয়াল, না না না, তাহলে হবে না। x² + y² + 2gx, যেটা হয়ে যাবে -2x, +2fy, যেটা হয়ে যাবে 6y, +1 = 0। এখানেও সেম ভাবে কাজ করবে। x² + y² -2x, +6y, +9 = 0। এটাই উত্তর। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডিত করে। এটা ভালো। এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে, একটু আগে কি দেখলাম আমরা? এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে সেটাই, সেটার যে ভুজ, সেটা হচ্ছে আমার কেন্দ্রের ভুজ হয়, তাহলে -জি এর ভ্যালু আমি পেয়ে গেছি 4। ঠিক আছে। ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডিত করে, মানে 2√ওভার f² - c, এটার ভ্যালু আসতেছে 6। ঠিক আছে। এবার এখানে আমরা যদি একটা একটু দেখি, এটাই আমার হচ্ছে সি এর ভ্যালু বোঝাবে না? g², c যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর ভ্যালু কত আসতেছে? 16। এই 16 যদি আমি এখানে বসাই দিই, √ওভার f² - 16, যেটা ইকুয়াল হচ্ছে 3, যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে হচ্ছে আমার এখানে 9 + 16, যেটা 25, তাহলে এফ এর ভ্যালু হবে হচ্ছে 5। এফ পেয়ে যাচ্ছ, জি পেয়ে গেছো, আর কি দরকার? বৃত্তের সমীকরণ তো আমি পেয়েই গেছি, তাই না? x² + y² + 2gx, রাইট? তাহলে -8x + 2fy, 10y +16 = 0। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু হতে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। আচ্ছা, আমরা যদি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আর্ট করে নিই, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আমরা যদি একটি বৃত্ত আর্ট করে নিই, জিনিসটা কিছুটা এরকম বোঝাবে না? আচ্ছা, একটু যদি খেয়াল করে দেখো, এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছিল যে মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দু ধরো এটা, রাইট? তাহলে দেখো তো, এখান থেকে যদি আমার কেন্দ্র হয় এটা, রাইট, এবং এইখানে আমার যে বিন্দুটা 0, -4, এই বিন্দুতে সে স্পর্শ করতেছে,
এইটার এই বিন্দুটা কি সেম না কোটির দূরত্বে? এই যে আমার এখান থেকে যে লম্ব দূরত্ব এই পয়েন্টটা থেকে, তাহলে এটার আমার কোটি যে -4 হবে, এটা বুঝতে সমস্যা আছে? আশা করি আর নাই। তাহলে এখান থেকে আমি কেন্দ্রের কোটি পেয়ে যাচ্ছি। ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়? সি ইকুয়াল এফ স্কোয়ার। তাহলে এখানে -4 স্কোয়ার, -4 তো না, এফ এর ভ্যালু অ্যাকচুয়ালি +4 হবে, মাইনাস এফ এর ভ্যালু হচ্ছে -4। তাহলে 4 স্কোয়ার যদি করে দাও তাহলে এখানে কত আসতেছে? 16 পাওয়া গেল। এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। তাহলে 2√g² - c ইকুয়াল 6। √g² - c ইকুয়াল আসছে 3। সি এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে কত আসছে? g² ইকুয়াল 9 + 16, যেটা হচ্ছে 25 g²। তাহলে জি এর ভ্যালু চলে আসছে যে 5। আমি জি এফ সি এটাই পেয়ে গেছি না? আমার জানতে চেয়েছে কি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে x² + y² + 2gx + 2fy, এর ভ্যালু তো হচ্ছে 4। তাহলে হচ্ছে 8y + 16 ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছো। একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 1, 3 বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ নির্ণয় করো। প্রথমত তো মূল বিন্দুতে স্পর্শ করতেছে, সি ইকুয়াল 0। এক্স অক্ষকে স্পর্শ করতেছে, সি ইকুয়াল g²। তাহলে জি এর ভ্যালু আসতেছে 0। আচ্ছা, এবং 1, 3 বিন্দু দিয়ে যায়। এখন সমীকরণটা লিখো। x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল 0। এখান থেকে বোঝা যাচ্ছে যে 2gx 0 হয়ে যাচ্ছে, c 0 হয়ে যাচ্ছে। এখন স্যাটিসফাই করে দাও। 1 + 9 + 2f × 3 ইকুয়াল 0। এখান থেকে দেখো তো f এর ভ্যালু পেয়ে যাবে না? -10/6। অ্যান্সার কত আসছে? -5/3। এখন সমীকরণ বের করতে পারবে না? কত আসবে? x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল 0। এখানে যদি f এর ভ্যালুটা, g এর ভ্যালুটা এবং c এর ভ্যালুটা বসিয়ে দাও তাহলে উত্তর এখানে কত পাবে? -10/3 y ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছি। একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে 30 ও 70 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? y অক্ষকে যখন স্পর্শ করে তখন c ইকুয়াল f²। এত এত বিন্দু দিয়ে যায়, কেন্দ্রের স্থানাঙ্ক জানতে চেয়েছে। তো বৃত্তের সমীকরণটি লিখে নাও। 2gx 2fy, c মানে হচ্ছে f² ইকুয়াল 0। 30 বিন্দু দিয়ে যায় এবং 70 বিন্দু দিয়ে যায়। যদি সে 30 বিন্দু দিয়ে যায় তাহলে এটাকে যদি আমি এখানে সিদ্ধ করে দিই, 9 6g + f² ইকুয়াল 0। এবং সে যদি 70 বিন্দু দিয়ে যায় তাহলে তোমার হচ্ছে 49 + 14g + f² ইকুয়াল 0। 14g। আচ্ছা, এবার এটা মনে হতে পারে না, আচ্ছা ভাইয়া এখানে এবার করব কিভাবে, ক্যালকুলেটর লাগবে কিনা? দেখো তো, 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করে দাও বা 2 থেকে যদি 1 বিয়োগ করে দাও, তুমি ইজিলি একটা উত্তর পাচ্ছ না? এটাকে যদি তুমি 1 নং সমীকরণ ধরো, এটাকে যদি তুমি 2 নং সমীকরণ ধরো। আমি যদি এখানে 2 - 1 করি, হুম, তাহলে 14 থেকে 6 গেলে কত? 8, 8g। আর এখানে কত দাঁড়াচ্ছে তাহলে? +40। 8g +40 ইকুয়াল 0। তাহলে জি এর ভ্যালু কত আসছে? জি এর ভ্যালু আসছে -40/8। এখানে -40/8 কত আসতেছে? -5। জি এর ভ্যালু যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে দেখো তো এফ এর ভ্যালু কত আসবে? f² ইকুয়াল -9 -6 × -5। তাহলে এটার উত্তর কত আসতেছে? 21। তাহলে এফ ইকুয়াল কি হবে? ± 21। এবং জি এর ভ্যালু কত আসবে? 5 আসবে না, যেহেতু কেন্দ্র। তাহলে ডি আমার উত্তর। উভয় অক্ষকে স্পর্শ করে একটি বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করে যার কেন্দ্র তৃতীয় কোয়াড্রেন্টে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ √2 হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। উভয় অক্ষকে স্পর্শ করে, অক্ষদ্বয়কে স্পর্শ করে বা উভয় অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল g² + f²। কেন্দ্র তৃতীয় কোয়াড্রেন্টে অবস্থিত। তৃতীয় কোয়াড্রেন্টে মান কি কি?
আমার বোঝা যাচ্ছে যে এখানে জি এর মান আসবে নেগেটিভ এবং এখানে এফ এর মানও আসবে নেগেটিভ। কিন্তু আমার কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মানে বোঝা যাচ্ছে মাইনাস জি মাইনাস এফ দুইটাই আসবে কত, পজিটিভ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে আমার হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ যদি √2 হয়, সমীকরণ নির্ণয় করো। ব্যাসার্ধ যদি √2 হয়, আসো ইউজ করি। জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল √2। বোথ সাইডে স্কোয়ার করে দাও, এবং জি স্কোয়ার এফ স্কোয়ার যেহেতু সেম, তাহলে জি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, সি মানে যেহেতু জি স্কোয়ার, তাহলে এখানে আসতেছে শুধু 2। তাহলে জি এর ভ্যালু কত আসার কথা দেখো তো, +-√2 আসার কথা না? এখন জি আমরা কি দেখলাম, যে মাইনাস জি এর ভ্যালু প্লাস আসতে হবে, মাইনাস জি এর ভ্যালু প্লাস আসতে হবে এবং জি এর ভ্যালু নেগেটিভ আসতে হবে। তাহলে এখানে আমরা প্লাস ভ্যালুটা নিব না, নিব হচ্ছে মাইনাস ভ্যালুটা, রাইট? তাহলে জি এর ভ্যালুও যা, এফ এর ভ্যালুও তা, পেয়ে গেলাম না জি এফ, এবং সি এর ভ্যালু তাহলে কত আসবে, 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ইকুয়ালও আমাদের হচ্ছে -√2 এবং সি এর ভ্যালু হচ্ছে 2। এখন সমীকরণ লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx, মানে 2√2 x, 2 fy, 2√2 y প্লাস 2 = 0। এরূপ বৃত্তের এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1 8 বিন্দু দিয়ে যায়। দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, ভালো কথা, উভয় অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, হ্যাঁ, এবং 1 8 বিন্দু দিয়ে যায়, তাহলে আসলে লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2 fy প্লাস সি ইকুয়াল 0। এবার যেহেতু সে 1 8 বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে দিই, 1 8 8 64 প্লাস 2g প্লাস 8 2 16y, 16y প্লাস সি এর জায়গায় জি স্কোয়ার বসিয়ে দিলাম ইকুয়াল 0। আচ্ছা, আর 16y কেন লিখছি আমি? আচ্ছা, 8 2 16 f। ওকে, এখানে যদি এখন আমি ম্যাথটা সিম্পলিফাই করতে চাই, এখানে তো 16 f দেওয়া, তাহলে কিভাবে হবে? এখানে দেখো তো জি আর এফ এর ভ্যালুও সমান না? তাহলে এই এফটাকে আমি এখান থেকে একবারে যদি জি বানিয়ে দিই, হয়ে গেল। তাহলে দেখো তো জি এর একটা, এখানে 16 + 2 18g প্লাস 65 চলে আসলো। আচ্ছা, 5 × 65, তাহলে জি স্কোয়ার প্লাস 5g প্লাস 13g প্লাস 65 ইকুয়াল 0। জি কমন নিয়ে নাও, g+5 প্লাস 13 কমন নিয়ে নিলে g+5 = 0। তাহলে কত আসছে, g+5 এবং g+13 = 0। এখানে যদি দেখি জি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, তাহলে -5, -13। তাহলে এফ এর ভ্যালু আর জি এর ভ্যালু যেহেতু সেম, -5, -13। আশা করি বুঝতে পারছো যে -5 - 5 হচ্ছে আমার, যদি কেন্দ্রটা লিখে দিই, বাকিটা তোমরা নিজেরা করে নিতে পারবে। একটা হবে 5, 5, একটা হবে 13, 13। x = 0, y = 0, x = রেখা তিনটি কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। প্রথমে অক্ষটা আর্ট করে নিই। আচ্ছা, x = 0, x = 0 মানে কি, আমার হচ্ছে এখানে y অক্ষ, y = 0 মানে x অক্ষ, এবং x = a, মানে হচ্ছে জিনিসটা কিছুটা এরকম, x = a। এই তিনটি রেখাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। একটু যদি চিন্তা করো, এখানে তুমি উপরে একটা বৃত্ত পাবা, নিচে আরেকটা বৃত্ত পাবা, তাই না? এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, আমরা যদি একটা বৃত্ত নেই, ভালো বোঝা যাবে আশা করি। আচ্ছা, okay?
তারপরে হচ্ছে জিনিসটা ধরো এরকম। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত পাচ্ছি, তাহলে দেখো তো এটার কেন্দ্র কি হবে। এক্স ইকুয়াল এ ছিল, এই পয়েন্টটা কি a/√2 না, সরি a/2 না, a/2। তাহলে দুটি বৃত্তরই আমার হচ্ছে কেন্দ্র কি থাকতেছে a/2। হ্যাঁ, কেন্দ্রের ভুজ। এখন কোটি, কোটি কি হবে, কোটি তো জানি না, ঠিক আছে, কিন্তু একটুক জানি, একজনের জন্য প্লাস হচ্ছে আরেকজনের জন্য মাইনাস হচ্ছে, তাই না? তাহলে এখানে প্লাস মাইনাস কত হবে? হুম, এটা হচ্ছে আমাদের এখন কোয়েশ্চেন, কত হবে। তো কত হবে এটা জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে তোমার হচ্ছে যেটা বলতেছিলাম যে জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের একটু মনে করতে হবে এটা উভয় অক্ষকে স্পর্শ করতেছে, তার মানে আমার সি ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল জি স্কোয়ার। তাহলে এখানে জি এর মান যা, এফ এর মানও তাই হবে, তাহলে +-a/√2। এই তুমি পেয়ে যাচ্ছ এখানে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। এবং তুমি এখান থেকে ব্যাসার্ধ বলে দিতে পারতেছো যে না, এখানে আপনার আর ইকুয়াল আমার কত আসবে, তো ব্যাসার্ধ ইকুয়াল a/2। তো তুমি এই ফর্মুলাতে যেতে পারো, বা তুমি এখান থেকে সি এর ভ্যালুও পেয়ে যাচ্ছ যেটা হবে a²/4। তুমি যে কোনো বসিয়ে দিয়ে উত্তর পেয়ে যাবে, এবং দুটি উত্তর আসবে, একটা প্লাস নিয়ে আর একটা মাইনাস নিয়ে। একটি বৃত্ত 3, 5, 6, 4 বিন্দু দিয়ে অতিক্রম করে, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে সমীকরণ। আচ্ছা, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর কার মান শূন্য, ওয়াই এর মান শূন্য, তাহলে এটার কেন্দ্র কত হচ্ছে -g, 0। ঠিক আছে, তাহলে -g, 0 আসো দেখি তাহলে আমরা সমীকরণটা যদি লিখি 1 নং এর জন্য, x² y² +2gx, এফ এর মান তো 0 আর লিখলাম না, +c² ইকুয়াল 0। আর c² কবে থেকে হবে? আচ্ছা, এটা 3, 5 এবং 6, 4 বিন্দু দিয়ে যায়, যদি সে 3, 5 বিন্দু দিয়ে যায় তাহলে এখানে আমরা পাচ্ছি 9 + 25 + 6g + c = 0। যদি সে 6, 4 বিন্দু দিয়ে যায় তাহলে আমরা পাচ্ছি 36 + 16 + 12g + c = 0। 2 নং থেকে 1 নং বিয়োগ করে দিলে কত পাবা এখানে, 6g থাকবে, 25 and 9 34, দ্যাট ইজ 2 থাকতেছে, এবং 16 থাকতেছে, তাহলে কত হচ্ছে 18 = 0। আচ্ছা, তাহলে জি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে -3। জি পেয়ে গেছি, জি যদি পেয়ে যাই জি এর ভ্যালু এখানে বসিয়ে আমি সি পেয়ে যাব। সি এর ভ্যালু আমি যদি এখানে ডিরেক্টলি লিখি, সি ইকুয়াল কত আসবে, -3 × 3 = 36, 36 36 কাটা -16 বসিয়ে দিলেই উত্তর। এবং ওয়াই অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে 0, এটা হচ্ছে আমার কেন্দ্রের স্থানাঙ্ক। বৃত্তের সমীকরণ সেম ভাবে আশা করি লিখতে পারবো, x²y², এখানে চলে আসবে 2fy + c = 0। সিদ্ধ করে আবারও তুমি এখান থেকে এফ এবং সি এর মান বের করবা, তারপর সমীকরণে বসিয়ে দিলেই উত্তর। এখন আমাদের পরবর্তী টপিক, ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে একটা বৃত্ত চিন্তা করি, এবং এখানে যদি আমরা একটা ব্যাস অঙ্কন করি, বৃত্তের বৃহত্তম যেই তার ব্যাস নির্দেশ করে। যদি আমার এইখানে বৃত্ত এবং এই ছেদবিন্দু এবং এই ছেদবিন্দু এর স্থানাঙ্ক যদি হয় এখানে x1 y1, এবং এই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x2 y2, তাহলে আমার সমীকরণ কি দাঁড়াবে, x - x1 x - x2 y - y1 y - y2, যেটা ইকুয়াল আসবে 0। আমরা যদি এই এলোকে কিছু প্রবলেম সলভ করি, -4, 3, 12, -1 সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এখানে x +4 × x - 12 y - 3 × y + 1, এটা ইকুয়াল কত, 0।
তাহলে এখানে যদি আমি ডিরেক্টলি ম্যাথটা করি, এক্স স্কোয়ার এখানে -12x + 4x মানে -8x, এখানে 4 × 12 = 48। ওয়াই যদি নিই, ওয়াই স্কোয়ার এখানে -3y + y মানে -2y -3 = 0। ঠিক আছে, এরকম কিছু ডিরেক্ট করলে তোমার টাইম বাঁচবে। ঠিক আছে, ম্যাথ কিন্তু অনেক টাইম নিয়ে নেয় যদি স্টেপ বাই স্টেপ করে একটু জাম্প করার ট্রাই করবে। যতটুকু পসিবল হয়। তাহলে -8x -2y, তাহলে -8x -2y এখানে, এবং -48 এবং 3 মিলে -51, অ্যান্সার হচ্ছে আমার ডি। y = 2x যদি x² + y² -10x = 0 বৃত্তের কোনো জ্যায়ের সমীকরণ হয়, তবে উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমার একটা বৃত্ত দেওয়া এবং আমার একটা রেখার সমীকরণ বলা, এটা বলা কত, y = 2x বলা হচ্ছে, এটাকে ব্যাস ধরে নিতে হবে। আচ্ছা দেখো তো, y = 2x এবং বৃত্তের সমীকরণের ছেদ বিন্দুই আমার ব্যাসের প্রান্ত বিন্দু দাঁড়াবে না? আশা করি ধরতে পারছো। তাহলে y = 2x বসিয়ে দিই, x² y এর জায়গায় বসাবো আমরা কত, 2x² -10x = 0। এখান থেকে আমরা পাচ্ছি 5x² -10x = 0। এখান থেকে যদি তুমি 5x কমন নাও, থাকছে কত, x - 2 = 0। সো এক্স এর ভ্যালু পাচ্ছি 0,2। এক্স এর ভ্যালু যদি 0,2 হয়, y = 2x, ওটা তাহলে যদি আমি এখন এক্স এর মান বসাই, ওখানে 0,4 চলে আসবে। তাহলে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 0,0, আরেকটি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি আমরা 2,4। ধরতে পারছো? আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে জিনিসটা একটু ইরোর আছে। ইরোর কেন বলো তো? তোমার এইখানে যদি আমি কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি, কেন্দ্রের স্থানাঙ্ক আসবে 5,0, যেটা দ্বারা এই রেখা সিদ্ধ হয় না। এখানে কোয়েশ্চেনে একটু ইরোর আছে, সাবধান। ঠিক আছে, এটা যদি ব্যাস হয়, ব্যাস দ্বারা কেন্দ্র সিদ্ধ হওয়ার কথা, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক দ্বারা ব্যাস সিদ্ধ হয় না। এখানে অ্যাকচুয়ালি আমরা ছেদ বিন্দু দিয়ে ম্যাপটা করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাপটাই ভুল আছে প্রশ্নে। আচ্ছা, আমরা যদি দেখি, x - 0 × x - 2 প্লাস y - 0 y - 4 ইকুয়াল কত, 0। তাহলে এখানে আসছে কত, x² -2x, এখানে আসতেছে y² -4y = 0। এই হচ্ছে আমাদের উত্তর। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দু দিয়ে গেলে কি জানি হয়, সি এর মান 0। এক্স ও ওয়াই দুটি ধনাত্মক দিকে 3 অংশ এবং 5 অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ। ধনাত্মক দিকে 3 মানে কি, 2√g² - c এর ভ্যালু 3। 5 মানে কি, 2√f² - c এর ভ্যালু 5। তাহলে এখানে সি এর ভ্যালু তো 0, তাহলে কত আসছে, জি ইকুয়াল 3/2। এখানে এফ ইকুয়াল কত দাঁড়াচ্ছে, 5/2। আশা করি বুঝতে পারছো। তাহলে বৃত্তের সমীকরণ আর আমার লেখা হয়, লিখতে দরকার আছে, x² y² +2gx 3x 2fy 5y = 0। ঠিক আছে, এখনো যারা ক্লাসটা করতেছো, শুয়ে বসে যদি করে থাকো, মানে শুয়ে অবস্থায় জাস্ট ফোন নিয়ে জাস্ট দেখতেছি হবে না, ম্যাথগুলো নিজে নিজে খাতায় করার চেষ্টা করিও। ঠিক আছে, কোয়েশ্চেনটা দেখে প্রথমে নিজে চেষ্টা করো। ইন্টারে অবশ্যই পড়ছো, না পড়লে এক কথা, আশা করি পড়ছো। যদি পড়ো নিজে ট্রাই করবা, যদি না পারো তখন সাথে সাথে দেখে নিবা। একটু টাইম দাও, ম্যাথটা পড়ে গেলে পরীক্ষার হলে কনফিডেন্স পাবা, মনে পড়বে তাড়াতাড়ি, ভুল কম হবে। এই জিনিসগুলো খেয়াল রাখিও। মূলবিন্দুগামী একটি বৃত্ত, আবারও সেম প্রবলেম, সি এর ভ্যালু 0, ধনাত্মক কক্ষ হতে 4 একক, তাহলে 2√g² - c এর ভ্যালু আসছে 4, 2√f² - c এর ভ্যালু আসছে 2, যেহেতু y অক্ষকে ছেদ করতেছে। এখান থেকে আমি g এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 2। এখান থেকে আমি f এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 1। তাহলে জিএফসি পেয়ে গেছি। এখন জাস্ট ফর্মুলা, x² + y², 2gx মানে 4x, 2fy মানে 2y = 0। তাহলে 4x + 2y = 0। 3x + 4y - 12 = 0 সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিবৃত্তের সমীকরণ কি হবে? আচ্ছা, তাহলে 3x + 4y = 12। এই 12 দ্বারা আমরা ভাগ করে দিই, y/4 y/3 = 1। তাহলে এক্স অক্ষের ছেদাংশ 4, ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 3। তাহলে 2√g²
জি স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু আসছে 4, এবং 2√ওভার এফ স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু আসছে 3। এবং এখানে বলা হচ্ছে সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিবৃত্তের সমীকরণ। একটু যদি আগের কনসেপ্ট মনে করো, এখানে ত্রিভুজের একটা বিন্দু কি হবে, মূল বিন্দু হবে না? 0, 0। একটা বিন্দু তো হবে এখানে 4,0, আরেকটা হবে 0,3, আরেকটা 0, 0 না? একটা 4,0, একটা 0,3, এই যে এই সমীকরণ থেকে লিখতেছি A0, 0B, এবং আরেকটা হবে 0, 0। তাহলে বৃত্তটা অবশ্যই মূল বিন্দুগামী হবে না, পরিবৃত্ত যেহেতু বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে সি এর মান কত হবে? 0 হবে। সি এর মান যদি 0 হয়, এখান থেকে তুমি জি এর ভ্যালু পেয়ে যাচ্ছ 2, এখান থেকে তুমি এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছ 3/2। এখন জাস্ট আমি ফর্মুলা ব্যবহার করে x² প্লাস y² প্লাস 4x প্লাস 3y ইকুয়াল 0। আর এর মান কত হলে ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটি বৃত্ত পাওয়া যাবে যা এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে? এখানে মেইন কথা হচ্ছে শুধুমাত্র একটি বৃত্ত পাওয়া যাবে। ঠিক আছে? নর্মালি যদি যে কোনো র্যান্ডমলি দুইটা পয়েন্ট দেওয়া থাকে না, আমরা দুইটা বৃত্ত পাই। ঠিক আছে, বা অনেকগুলা বৃত্ত পাই, এরকম হতে পারে, সেই জিনিসটা এরকম বড় করে হতে পারে। জিনিসটা ভালোভাবে অ্যাড করে দেখে বুঝতে পারবো। ধরো আমার এটা একটা বৃত্ত। হুম, বলা হচ্ছে এটা যে কোনো বিন্দু, যে কোনো দুইটা বিন্দু, ঠিক আছে, যে কোনো দুইটা বিন্দু। এবং বলা নাই যে শুধুমাত্র কয়টা বৃত্ত পাওয়া যাবে, এরকম কোনো বলা নাই। ধরো এই হচ্ছে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু এটা। এটা দিয়ে দেখো তো আরো কতগুলা বৃত্ত আর্ট করা যায়। আমি নিচে এরকম একটা বৃত্ত আর্ট করতে পারবো না? জিনিসটা ঠিক। আমি এরকম একটা বৃত্ত আর্ট করতে পারবো না? আমি এখান দিয়ে আরো বৃত্ত আর্ট করতে পারবো। ধরো এখানে যদি আমি এখন উপরে একটা বৃত্ত আর্ট করি বড় করে, এই যে আরো বৃত্ত আর্ট করতে পারবো না? আচ্ছা, দেখা যাচ্ছে অনেকগুলো বৃত্ত আর্ট করা যাচ্ছে। তাহলে একটি মাত্র বৃত্ত কখন পাওয়া যাবে? একটি মাত্র বৃত্ত তখনই পাওয়া যাবে যখন এই যে বিন্দুদ্বয়, সেটা হবে ব্যাসের প্রান্ত বিন্দু, মাথায় রেখে। তাহলে এই যে বিন্দুদ্বয়, এটা হচ্ছে কি, ব্যাস এর প্রান্ত বিন্দু। আশা করি বুঝতে পারছো। তাহলে ডিরেক্টলি ফর্মুলা: x-6, x-12 প্লাস y-7, y-13 ইকুয়াল 0। তাহলে কত দাঁড়াচ্ছে? x² -12x -6x -18x প্লাস 6 × 12 = 72 প্লাস y² -20y প্লাস 70, 3 × 7 = 21। তাহলে হচ্ছে 91 ইকুয়াল 0। তাহলে x² y² -18x -20y আর 9 × 7 = 160, 163। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসতেছি নেক্সট টপিক, পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণে এখানে দেওয়া এক্স ইকুয়াল এ কস থিটা প্লাস বি, ওয়াই ইকুয়াল এ সাইন থিটা প্লাস সি, এসব চাই দেওয়া থাকে। মেইন কাজ কি? যদি সরলরেখা পড়ে থাকো, আশা করি মনে আছে, আমাদের কাজ হচ্ছে অন্য যে টার্মটা কস থিটা আর সাইন থিটা, এগুলোকে সরানো। এগুলো সরালেই আমার হচ্ছে চলে আসে। যেমন এক্স ইকুয়াল এ সাইন থিটা, ওয়াই ইকুয়াল এ কস থিটা। এখন সাইন থিটা কস থিটা কিভাবে সরাতে পারি? দেখো তো, x² + y² করে দিলেই হয়ে যাচ্ছে না? ফর্মুলা কত থাকবে এখানে? a², আর এই পাশে আমি sin² থিটা প্লাস cos² থিটা করে দিতে পারি না? তাহলে কত আসছে? a², এটা আবার কি? এটা আবার একটা বৃত্ত। সেম ভাবে এই ম্যাথটাও। কিন্তু এখানে সবসময় মাথায় রেখো, এখানে যদি এই পার্টটা স্কোয়ার করি, যতটা বড় হবে আমাদের কাজ ছোট হয়ে যাবে যদি আমরা x-1 এখানে 3 cos থিটা বানাই নিই, এবং y-2 এখানে যদি আমি 3 sin থিটা বানিয়ে নিই। তাহলে x-1 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার ইকুয়াল কত আসে? 3। এটা যদি এখন তুমি চাও বিস্তার করে দিয়ে ম্যাথটা করতে পারো, -2x -4y, এখানে কত আসবে? +1 +4, 5 +2 ইকুয়াল 0। এখানেও সেম রকম প্রবলেম। এখানে কাজ হচ্ছে x² + y² করে দিবা। উপরেরটা যদি অল স্কোয়ার করো, a² cos² থিটা, b² sin² থিটা প্লাস কত আসবে? ab sin থিটা ইন্টু cos থিটা, আর y² এর ভ্যালু a² sin² থিটা
বি স্কোয়ার কস স্কোয়ার থেটা মাইনাস টু এ বি সাইন থেটা ইন্টু কস থেটা। দেখো দেখি, প্লাস টু এবি সাইন থেটা কস থেটা মাইনাস টু এবি সাইন থেটা কস থেটা কাটা। এইখানে তোমার হচ্ছে এই যে কস স্কোয়ার সাইন স্কোয়ার যে পার্টটা, একটা মিলে ওয়ান হয়ে যাচ্ছে। এখানেও জন্য সেম। তাহলে কি থাকতেছে আলটিমেটলি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি একটু মুছে দিই, এটা বিশ্রী লাগছে। এ স্কোয়ার কস স্কোয়ার থেটা এবং নিচে ছিল এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। ফাইন। তাহলে এটা কি একটা সার্কেল। এবার আমাদের পরবর্তী টপিক, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। হ্যাঁ, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। এখানে যদি দেখি x1 y1 যে কোনো একটা বিন্দু, এটা বৃত্তের কোথায় অবস্থান করবে? বৃত্তের ভিতরে নাকি বৃত্তের জাস্ট হচ্ছে তোমার আহ আমার হচ্ছে সাইড বরাবর, মানে পরিধিতে, নাকি হচ্ছে বৃত্তের বাহিরে? যদি সে বাহিরে অবস্থান করে, এই বিন্দু দ্বারা এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে দেওয়া। সিদ্ধ করে দেওয়া মানে কি, x1 y1 এর মানটা বসিয়ে দিব। এটা যদি গ্রেটার দেন জিরো হয় বাহিরে, ইকুয়াল জিরো হয় পরিধিতে, যদি লেস দেন জিরো হয় ভিতরে। মানে এটার ভ্যালু যদি আসে হচ্ছে তোমার কি, পজিটিভ, তাহলে বুঝবো এটা আছে বাহিরে। যদি আসে জিরো তাহলে বুঝবো পরিধিতে। যদি আসে নেগেটিভ সিদ্ধ করার পরে, তাহলে বুঝবো ভিতরে। নিচের কোন বিন্দুটি এটার উপর অবস্থিত? উপর কখন অবস্থিত হয়? যখন সিদ্ধ করলে কত আসে? জিরো আসে। তাহলে জিরো জিরো তো হবে না, জিরো জিরো বসালে একটা প্লাস ফোর থাকে, তাহলে এটা হচ্ছে না। এবার ওয়ান টু, ওয়ান ফোর মাইনাস টু, এখানে হচ্ছে মাইনাস এইট প্লাস ফোর। দেখো দেখি, চার আর একে পাঁচ, পাঁচ আর চারে নয়, নয় দশ, মিলে না। তাহলে ওয়ান টু হবে না। মাইনাস ওয়ান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান প্লাস টু মাইনাস ফোর প্লাস ফোর। দেখো এখানে মিলছে না, এটাও মিলেনি। তাহলে শুধু ওয়ান ওয়ান দিয়ে যদি ট্রাই করি, ওয়ান ওয়ান মাইনাস টু মাইনাস ফোর প্লাস ফোর, এবার উত্তর মিলছে। এবার দেখো উত্তর মিলে গেছে। তাহলে উত্তর কত আমার? ডি। এভাবে অপশন টেস্ট করবা। কোন বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থিত? বাইরে অবস্থিত হওয়ার জন্য কি হবে জিনিসটা, তোমার হচ্ছে ধনাত্মক হবে, রাইট? তাহলে ধনাত্মক হওয়ার জন্য আসো আবার অপশন টেস্ট, অপশন টেস্ট ছাড়া উপায় নেই। মাইনাস সিক্স প্লাস ফোর মাইনাস টুয়েলভ, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? মাইনাস আঠারো, একটার ভ্যালু মাইনাস হবে, তাহলে হবে না। মাইনাস টু এবং টু, তাহলে ফোর, ফোর প্লাস টুয়েলভ প্লাস সিক্সটিন, সরি প্লাস এইট মাইনাস টুয়েলভ, এটার ভ্যালু ধনাত্মক পেয়ে গেছি। ঠিক আছে, এভাবে অপশন টেস্ট করে করতে হবে। যদি ভাগ্য ভালো থাকে প্রথম দুইটাতে পেয়ে যেতে পারো, যদি ভাগ্য খুবই খারাপ থাকে তাহলে শেষ পর্যন্ত যেতে হতে পারে। এবার আমাদের বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল তোমাদের আশা করি মনে আছে, এসব সেই ছোটবেলা থেকে পড়তেছো, পাই আর স্কোয়ার, রাইট? এটার ভ্যালু কত হবে? 3 পাই। আবার 3 পাই স্কোয়ার দাগিয়ে দিয়ে আসিও না, ঠিক আছে? সাবধান, পাই আর স্কোয়ার কিন্তু। ওকে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 36 দ্বারা আবদ্ধ প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 36, যদি আমি জিনিসটা একটু আর্ট করি, তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে ভালো বুঝবো। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 36, এটা বৃত্তটা হয় এরকম, যেটার ব্যাসার্ধ হচ্ছে কত? 6,0, রাইট? মানে বিন্দুটা 6,0, এই পাশে -6,0, উপরে +6,0, নিচে -6,0, ব্যাসার্ধের কথা বলতেছি 6। প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই যে এই পার্টটা জানতে চাচ্ছে না, প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে, মানে কি নর্মাল ক্ষেত্রফল, যে সম্পূর্ণ ক্ষেত্রফল, তার অর্ধেকটা জানতে চাচ্ছে না। তাহলে আমার পাই আর স্কোয়ার ভাগ 2, তাহলে কত হবে অ্যান্সার? 18 পাই। সহজ জিনিস কিন্তু একটু ঘুরিয়ে বলেছে। এটার ক্ষেত্রফল নিচের কোনটি? এখানে এ বলা, তাহলে পাই এ স্কোয়ার, ঠিক বলছি? সাবধান, সতর্কবার্তা। এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার হয়। এখানে আর এর ভ্যালু কিন্তু এ না, আর এর ভ্যালু √a। ঠিক আছে,
সতর্কবার্তা, তাই অ্যান্সার এটা না। অ্যান্সার কত হবে? পাই ই। সাবধান, আবারও বলতেছি, ম্যাথ সহজ, কিন্তু বেসিক ভুলে যেও না। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস 16 = 0 সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে হচ্ছে আমাদের ওই আর বের করে নিতে হবে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো জানি না। তাহলে এখানে -g - f এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 4, -3। এবং সি এর ভ্যালু হচ্ছে আমার 16। তাহলে √g² প্লাস f² মাইনাস সি ভ্যালু আসছে 3। তাহলে পাই × 9, 9 পাই। স্যার, বি। আচ্ছা। পাইয়ের যে অবস্থা! 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি বিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এবার বর্গ, একটু যদি ইমাজিন করো, একটু ইমাজিন করো, বর্গের বাহুর আমি ধরে নিচ্ছি এ, রাইট? যদি বর্গর কেন্দ্র দিয়ে তুমি হচ্ছে একটা বৃত্ত বানাইতে যাও, জিনিসটা আর্ট করাই মানে বেটার হবে তোমাদের বোঝানোর জন্য। ধরো এটা একটা বর্গ, রাইট? তো এই বর্গের তোমার কেন্দ্র হবে কোথায়? এখানে, রাইট? তার পাশ দিয়ে তুমি এখানে হচ্ছে একটা বৃত্ত আর্ট করবে, তাই তো? তো এখানে যদি তুমি বৃত্ত আর্ট করতে যাও, জিনিসটা দেখো তো, ব্যাসার্ধ কি দাঁড়াবে? ব্যাসার্ধ হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট না? কি এটা কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক না? বৃত্তের বাহু যদি এ হয়, আমরা কি জানি কর্ণের দৈর্ঘ্য a√2, বা √2a, অনেক অনেক হয়ে পড়ে। তাহলে এটার অর্ধেক, এটাই কি আমার ব্যাসার্ধ বৃত্তের। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার 4√2/2, অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 2√2। তাহলে ক্ষেত্রফল পাই × 2√2²। পাই × 2√2² করলে কত? 4, 4 × 2 = 8, তাহলে হচ্ছে 8 পাই। এত বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ হতে গেলে ওই ত্রিভুজটার তোমার হচ্ছে অবশ্যই ব্যাস তার একটা হচ্ছে বাহু হতে হবে, ঠিক আছে? ব্যাস যদি তার একটা বাহু হয়, এখানে কেন্দ্র তার মূল বিন্দু, বা তার একটা বাহুর দৈর্ঘ্য এখানে ত্রিভুজের ব্যাসার্ধের দ্বিগুণ মানে ব্যাসের সমান। তো এখানে আমরা ব্যাসার্ধ বের করে যদি ব্যাসের যে আমার মানটা সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তারপর তো ক্ষেত্রফল পেয়ে যাব। আসলে এখানে যদি প্রথমে কেন্দ্র দেখি, কেন্দ্র হচ্ছে 2, -3। ওইখান থেকে যদি ব্যাসার্ধ বের করি, 4 + 9 + 3, তাহলে 16, 4। ঠিক আছে, ব্যাসার্ধ পেয়ে গেছি না? তাহলে আমার ব্যাস কত হবে? ডি। ডি এর ভ্যালু হচ্ছে 4 × 2, যেটা হচ্ছে 8। এটাই আমার সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? √3/4a² মানে × 8²। তাহলে √3/4 × 64, 4 × 16 = 64, তাই 16√3 এত বর্গ একক। বৃত্ত ও সরলরেখা, প্রথমত স্পর্শক হওয়ার শর্ত। স্পর্শক হওয়ার প্রধান যেটা শর্ত, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে ওই রেখার উপর অঙ্কিত লম্ব ব্যাসার্ধের সমান হবে। আমরা বেশিরভাগ ম্যাথ এই নিয়মে করার চেষ্টা করবো। আরেকটা তোমার হচ্ছে শর্টকাট ফর্মুলা আছে, শর্টকাট ফর্মুলা বলা গেলে এটা বইয়ে ছিল বা আমরা মাঝে মাঝে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে একবারে ফিক্সড। যদি সরলরেখার সমীকরণটা দেওয়া থাকে y = mx + c, এবং আমার বৃত্তটা দেওয়া থাকে x² + y² = a², তাহলে আমরা স্পর্শক হওয়ার শর্ত হিসেবে বলতে পারি যে c² = a², 1 + m²। এটা তোমরা অনেকেই হচ্ছে এভাবে মনে রাখো, +-a√1 + m²। যার যেভাবে সুবিধা হয় মনে রেখে, আমি প্লাস মাইনাস টার্মটা দিয়ে মনে রাখতাম না, কারণ কি হয়ে যায়, তাহলে ফাস্ট করা যায়। আচ্ছা, আমরা পরে দেখি। y = mx + c, এই সেম প্রবলেম, স্পর্শ করার শর্ত কি? এখানে তোমরা হচ্ছে এই জিনিসটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? এখানে সি তো সি থাকবে, বাকি সব তো সেমই, একদম এইটাই ও। সি ইকুয়াল +-a√1 + m², এটাই হচ্ছে শর্ত। কোন শর্তে এই রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে? এখন দেখো তো, এখন বৃত্তটা কি ডিরেক্টলি আছে যে x² + y² = a²? না। তো এরকম ম্যাথের ক্ষেত্রে আর ওই ফরম্যাটে না যাওয়া ভালো।
এরকম ম্যাথের জন্য আমরা ওই যে মানে বৃত্তের কেন্দ্র হতে যে কোনো স্পর্শকের দূরত্ব তার ব্যাসার্ধের সমান এই ফরম্যাটে যাও। এখানে কেন্দ্র কত দাঁড়াচ্ছে? কেন্দ্র দাঁড়াচ্ছে a, 0। আর এইটাকে আমরা যদি এখন একটা রেখা ধরে নিই, সরি দেওয়াই আছে, মানে এটা থেকে এটার এখন আমরা লম্ব দূরত্ব বের করবো, যেটা হবে এর ব্যাসার্ধের সমান। এর ব্যাসার্ধটা বের করে নিতে হবে। এর ব্যাসার্ধ কত? a² + 0 + 0, দ্যাট মিনস a, রাইট? তাহলে এই আমার কেন্দ্র, কেন্দ্র হতে এটার লম্ব দূরত্ব কি দাঁড়াচ্ছে? a + 0 - 1 √ওভার x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার, এটা ইকুয়াল a। বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিতে পারি। বোথ সাইডে স্কোয়ার করে দিলে এখানে হচ্ছে a - 1 হোল স্কোয়ার, এখানে হচ্ছে a² × 2। তাহলে এখানে যদি হোল স্কোয়ার করে দাও -2a + 1, এখানে হচ্ছে 2a²। তাহলে কত দাঁড়াচ্ছে? a² + 2a - 1। তাহলে a² + 2a = 1। আশা করি বুঝতে পারছো। সেম টাইপের প্রবলেম, 3x + ky - 1 = 0 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে কে এর মান কত? এখান থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নেব। কেন্দ্র কত আসবে? 4, 1। ব্যাসার্ধ কত আসবে? 16 + 1 - 4, যেটার ভ্যালু দাঁড়াচ্ছে 17, থেকে 4 গেলে হচ্ছে √13। এখানে আমার হচ্ছে তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। প্রথমে সিদ্ধ করে দিতে হবে 3 × 4 k × 1 - 1 এর মডুলাস √3² + k², এটা ইকুয়াল হবে √13। বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই, এখানে থাকবে 12 + k - 1 হোল স্কোয়ার, এখানে 13 3² + k²। এখানে a প্লাস, না এটা কি দরকার, আমার তো এখানে 11 + k, তাহলে ফর্মুলা ইউজ করি 1 to 1 22k + k² আর 9 × 13 30 +13k²। এখান থেকে আমরা যদি এখন সবগুলোকে এক পাশে নিয়ে চলে যাই, আমাদের কত আসবে? 12k² -22k, এখানে যদি নিয়ে যাই তাহলে হবে -4 = 0। এখান থেকে কে এর ভ্যালু মেজর টার্ম করে বের করতে হবে। তারপর 48, 48 3 16, 24, 24 2 -24k + 2k -4, রাইট? তাহলে এখানে আমাদের হচ্ছে 12k কমন, k - 2 প্লাস 2 কমন, k - 2 = 0। মানে 12k + 2, এখানে হচ্ছে k - 2 = 0। তাহলে কে এর ভ্যালু কত আসছে? কে এর ভ্যালু আসছে একটা আসছে -1/6। পরের প্রবলেম যদি আমরা দেখি, কে এর মান কত হলে 3x + 4y = k রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে? আবারও সেম টাইপের প্রবলেম। হ্যাঁ, আবারও সেম টাইপের প্রবলেম। কি হোমওয়ার্ক থাকবে? আমার মনে হয় তোমরা পারবা। সেম টাইপের প্রবলেম, কিছু চেঞ্জ নেই। এখান থেকে কেন্দ্র বের করবা, ব্যাসার্ধ বের করবা, তারপর এটা থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান নিয়ে উপরের ম্যাথের মতো সলভ করবা। এবার স্পর্শকের শর্ত হতে, মানে বৃত্তের সমীকরণ, জিনিসটা কিরকম বলা হচ্ছে যে 4 3 যদি কেন্দ্র হয় এবং এত রেখাকে স্পর্শ করে, বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ মনে আছে আমি প্রথম দিকে বলেছিলাম যে বৃত্তের সমীকরণ নির্ণয় কি কি দরকার হয়? GFC। এখানে GF দাও, আমার শুধু সিটা লাগবে, রাইট? এখন কেন্দ্র থেকেই সরলরেখাকে স্পর্শ করে, তাহলে এদের যে দূরত্ব, এই দূরত্বটা কি নির্দেশ করবে? কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব, এটাই আমার ডিরেক্টলি আর নির্দেশ করবে না। তাহলে আসো লম্ব দূরত্বটা বের করি। 5 × 4 -12 × 3 +3 বাই √5² + 12²। এখানে কত আসছে? 4 × 5 = 20,
23 মাইনাস 3 × 12 36 বাই 13। তাহলে এখানে কত আসছে? -13 বাই 13, ভ্যালু হচ্ছে -1। আমার এখানে আর পেয়ে গেছি। তাহলে এখন ডিরেক্টলি ফর্মুলা আমার কত আসছে? x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইকুয়াল দূরত্ব তো মডুলাস ছিল, মডুলাস দেইনি। 1। তাহলে এখানে যদি এখন তোমার 1 স্কোয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে? x² প্লাস y² -8x -6y, আর 16 প্লাস 9 25, 25 থেকে 1 গেলে প্লাস 24 ইকুয়াল 0। কোনটা অ্যান্সার? বি। কোন বৃত্তের সমান্তরাল দুটি স্পর্শকের সমীকরণ এত এত হলে বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, জিনিসটা যদি একটু তোমাদের আর্ট করে দেখাই আমি। একটা বৃত্ত দেওয়া, হুম, বৃত্তের দুটি স্পর্শক দেওয়া, দেখো তো দুটি স্পর্শকের দূরত্ব কি নির্দেশ করবে? দুটি স্পর্শকের দূরত্বকে আমার হচ্ছে ব্যাসের দূরত্ব যেটা বা ব্যাস নির্দেশ করবে না? তো এটা যদি আমার একটা স্পর্শক হয় এবং এটা যদি আমার একটা স্পর্শক হয়, ঠিক আছে, তারা দুইজন অবশ্যই সমান্তরাল রেখা এবং তাদের যে দূরত্ব এখানে মাঝে, এই যে মাঝে যে তাদের যে দূরত্ব, সেটা আমার ডিরেক্টলি কি নির্দেশ করবে? ব্যাস না? তাহলে এর অর্ধেক করে দিলে আমার যেটা জানতে চেয়েছে ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, মনে পড়ে ফর্মুলা, মনে পড়ে সিস্টেম? c1 - c2, এটার মডুলাস নিচে হচ্ছে √a² প্লাস b², মানে এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তার আগে এখানে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ একই করে নিতে হয়। এটা যেমন 2x - 4y আছে, এখানেও 2x - 4y থাকতে হবে। তার জন্য দেখো তো এখানে কত দ্বারা ডিভাইড করতে হবে? 3 দ্বারা ডিভাইড করতে হবে পুরো ইকুয়েশনকে। এখানে আছে 6x - 12y + 7, এটাকে 3 দ্বারা ডিভাইড করে এটার, সরি, 3 দ্বারা ডিভাইড করতেছি। 3 দ্বারা ডিভাইড করলে এটা আসবে কত? 2x - 4y। 3 দ্বারা ডিভাইড করলে এখানে আসবে হচ্ছে 7/3 ইকুয়াল 0। আরেকটা ইকুয়েশন হচ্ছে 2x - 4y -9 ইকুয়াল 0। এখন তুমি এখানে যদি ফরম্যাট ইউজ করো, c1 মাইনাসে মাইনাসে +c2 √2² প্লাস -4² কে আমি 4² লিখলাম। 16 4 20, তাহলে √20। এখানে থাকতেছে 3, 3 নং 27, 27 আর সাথে হচ্ছে 34। ওকে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 34/3। √20 কে কি লেখা যায় দেখো তো? 4 5 বিষয়, তাহলে 2√5 লেখা যায়। তাহলে 2√5 এখানে আরেকটু কাটাকাটি যায়, 17 × 2 = 34। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 17/3√5, বি অ্যান্সার। এবার আসছে স্পর্শকের সমীকরণ। এত বৃত্তে অঙ্কিত স্পর্শক, এত রেখার সমান্তরাল, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো দেখো, বলে দিছে যে এই রেখার সমান্তরাল, স্পর্শকের সমীকরণ। তাহলে এখান থেকে যদি আমি ব্যাসার্ধ পেয়ে যাই, তারপর যদি ব্যাস হচ্ছে আমরা বের করে নিই, তাহলে বলতে পারবো না যে এত সমান্তরাল রেখা এবং এত দূরে অবস্থিত সমান্তরাল রেখার সমীকরণ। জিনিসটা জানি না ধরতে পারছো কিনা, আমি একটু আবার ওয়ার্ক করে বুঝে সেই নেই। ধরো এটা হচ্ছে আমার স্পর্শক। এখান থেকে যদি আমি এই ব্যাসের দূরত্বটা বের করতে পারি, তাহলে এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁট করতে পারবো না? এটাই আমার কাছে জানতে চাইছে না, সমান্তরাল যেহেতু বলছে। তাহলে এই যে বৃত্তটা দেওয়া, এটার কেন্দ্রকে কি? এটার কেন্দ্র হচ্ছে 4,5। এটার কেন্দ্র যদি 4,5 হয়, আমার ব্যাসার্ধ কি আসছে? 16 প্লাস 25 প্লাস 8, তাহলে 24 25 49, যেটা হলো আসতেছে 7। তাহলে আমার এখানে ব্যাস কত? 14। তাহলে এই সমান্তরাল সরলরেখার 14 একক দূরত্বে সমান্তরাল সরলরেখা কি হবে? যদি নেই সমান্তরাল সরলরেখার সমীকরণ 5x - 12y প্লাস কে ইকুয়াল 0, তাহলে এটা কিন্তু এ পাশে চলে আসলে -9 ইকুয়াল 0 হবে, তাই না? তাহলে দূরত্ব কত আসতেছে? কে + 9
রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা ইকুয়াল কত আসছে? 14। তাহলে কে প্লাস 9 মডুলাস এখানে 14 ইন্টু 12 স্কোয়ার 144, 25 169, 13। তাহলে কে ইকুয়াল প্লাস মাইনাস তোমার হচ্ছে, -9 কি পরে দিব না আগে দিব? আচ্ছা থাক এখানে। তাহলে 14 ইন্টু 13, 14 স্কোয়ারে কত হয়? তাহলে 14 ইন্টু 13 আমরা ইজিলি বের করতে পারবো। 182 হবে। 14 ইন্টু 13 182, 182 -9। তাহলে এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাবো। একবার হচ্ছে 182 -9 করে 173, আর একবার হচ্ছে 182 +9 করে যেটা হচ্ছে 191। তাহলে 173 এবং 191, এটা এখানে বসিয়ে দিলেই তোমরা উত্তর পেয়ে যাবে। বৃত্তে বৃত্ত x² y² + 4x - 8y + 2 = 0 এর স্পর্শকগুলির সমীকরণ বের করো যারা অক্ষদ্বয়কে সমান এবং বিপরীত অংশে খণ্ডিত করে। সমান এবং বিপরীত অংশ মানে কি ছিল? যে a = -b এরকম দেখাতাম। তাহলে স্পর্শকের সমীকরণ কি দাঁড়াবে? x/a প্লাস y/-a ধরো =1। তাহলে x - y - a = 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে কেন্দ্র হতে স্পর্শকগুলো বের করো যারা অক্ষদৈর্ঘ্যে সমান এবং বিপরীত অংশে খণ্ডিত করে। তাহলে এখানে কেন্দ্র হতে এটার দূরত্ব ব্যাসার্ধ সমান হবে। আসলে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করি এখান থেকে। কেন্দ্র কত আসতেছে? -2,4। ব্যাসার্ধ কত আসতেছে? 4 + 16 - 2। তাহলে আমাদের এখানে আসছে কত? √18। তাহলে কেন্দ্র থেকে এটার দূরত্ব -2 -4 -a বাই √1 + 1, এটা হচ্ছে ব্যাসার্ধের সমান, √18 এর সমান। বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, এখানে কত আসবে? a+6 হোল স্কোয়ার, এখানে চলে আসবে 2 and 18 36। দ্যাট মিনস এখানে গেলে আমি 6 পাচ্ছি। এখানে প্লাস মাইনাসের একটা কাহিনী হতে পারে। এটার ভ্যালু আসবে +6 - 6। তাহলে অ্যান্সার হতে পারে 0, অ্যান্সার হতে পারে -12। তো 0 এবং -12, 0 হবে না। কারণ কি? কারণ সমান ও বিপরীত চিহ্ন খণ্ডিত করে। যদি খণ্ডাংশ 0 হয় তাহলে কি অ্যান্সার হবে? এই 0টা হচ্ছে না। তাহলে -12 যদি এখানে বসিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে? x - y + 12 = 0। এটা হচ্ছে অ্যান্সার। x² y² বৃত্তের 2√5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এরকম যদি বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ হয়, এটার জন্য শর্টকাটটা মনে রাখা ভালো। ঠিক আছে, কাজে দেয়। x1 + y1 ইকুয়াল হচ্ছে তোমার a², এভাবে জিনিসটা থাকে। তো এটা জাস্ট মানটা বসিয়ে দিলেই আমাদের উত্তর চলে আসে। এটা অনেক ভালো। হুম। যেমন এখানে উত্তরটা কত হবে তাহলে? 2x + √5y = 9। এটা ডিরেক্টলি উত্তর পাওয়া যায়। বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে এটা এভাবে দেখাচ্ছে। জিনিসটা আমরা ডিরেক্টলি ম্যাথে দেখবো। x² + y² - 2x + 6y + 2 = 0 বৃত্তের উপর c - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। দেখো তো, একটু চিন্তা করে জাস্ট, আমরা স্পর্শকের সমীকরণটা ঢাল দিয়ে নির্ণয় করার চেষ্টা করবো সব সময়, অনেক ফাস্ট হয়। ঠিক আছে, আর এমসিকিউ অনেক টাইম সেভিং। ধরো এটা যদি আমি এই চিত্র দিয়ে তুলনা করি, এখানে আমি একটা কেন্দ্র পাবো না। এখানে আমার স্পর্শ বিন্দু বলা আছে। এই যে আমার এই যে রেখাটা, এটার আমি ঢাল পাবো না। ওটা থেকে আমি এই লম্ব রেখার ঢাল m' বের করতে পারবো না। তারপর একটা বিন্দুগামী m' ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y - y1 m × x - x1, ওটা ইউজ করে আমার উত্তর হয়ে যাচ্ছে না। যারা এখনো বুঝো নাই, প্রথমে এটা থেকে কি বের করবা? এটা থেকে যেটা বের করবা সেটা হচ্ছে এটার কেন্দ্র, 1 - 3। কেন্দ্র পেয়ে গেলা। কেন্দ্র পেয়ে যাওয়ার পর এবার আর ব্যাসার্ধের এখানে দরকার নেই। এবার এই বিন্দু এবং এই বিন্দুর ঢাল বের করো। তাহলে কি হবে? কোটি দ্বয়ের অন্তর, নিচে ভুজ দ্বয়ের অন্তর। তাহলে ঢাল আসছে কত? উপরে -2, নিচেও -2, তাহলে 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে লম্ব রেখার ঢাল কত হয়? -1/m। যেটা করলে আসতেছে হচ্ছে -1। এবার -1 ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে?
ওয়াই মাইনাসে +1 ইকুয়াল -1 ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে x-3 প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। তাহলে x+y-2 ইকুয়াল 0। এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ আমি সাধারণত কোনো সূত্র শিখতে মানা করি, কোনো দরকার নেই, অনেক ভুল হয় ওটাতে। এখান থেকে তুমি ডিরেক্টলি হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করো, 3x+2y = 15। এরপর এখান থেকে তুমি এত বিন্দুগামী অভিলম্বের সমীকরণ কি হবে, শর্টকাট শিখাইছি না সরলরেখা চ্যাপ্টারে, 2x-3y। এখানে 2 × 3 - 3 × 2, তাহলে 2x-3y, 6 - 6 0। 2x-3y, হাই হাই, হ্যাঁ তো অপশনে নেই। বল 15, 2x-3y সিদ্ধ করে দিলে কি ভুল হচ্ছে? এখানে উত্তর দেওয়া নেই, মেবি না, দেওয়া আছে, সরি 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 সরি। এটা তো উত্তর, জাস্ট জিনিসটাকে মাইনাস দ্বারা গুণ করে দাও। ওকে। -5,4 বিন্দুতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এটারও একটা শর্টকাট সূত্র আছে। এরকম যদি ফরম্যাটে দেওয়া থাকে, এটা শর্টকাট সূত্রটা এরকম: x(x1) y(y1) মাইনাস, ধরো যদি 2gx থাকে, ঠিক আছে, তাহলে ওটা হয় হচ্ছে g × x+x1, এরপর প্লাস f × y+y1 প্লাস c ইকুয়াল 0। তো এটা যদি তোমরা চাও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা দিয়েও তো ম্যাথটা ডিরেক্ট হবে, এই ম্যাথটা অন্তত ডিরেক্ট হবে। হ্যাঁ, বাট স্পর্শকের সমীকরণ ওই যে আবারও তোমরা হচ্ছে ঢাল দিয়ে এম দিয়েও করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। এটা আমি এই ফরম্যাটেই করে দিচ্ছি একদম। তাহলে কত দাঁড়াচ্ছে? -5x + 4y। এখানে জি এর ভ্যালু কত আসবে? জি এর ভ্যালুর জন্য কিন্তু 2 দ্বারা ডিভাইড করতে হয়, তাই না? জি এর ভ্যালুর জন্য 2 দ্বারা ডিভাইড করলে এটা চলে আসতেছে -1। তাহলে প্লাস -1 x+x1, x+x1। এখানে এফ এর ভ্যালু কত আসবে? -2 প্লাস -2 y+y1 প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা সিম্পলিফাই করলেই তোমার হচ্ছে উত্তর চলে আসবে। করেই দিই একদম। -5x and -x -6x, 4y and -2y প্লাস 2y। এখানে কত আসবে? 5 and -8 প্লাস 1, 5 and 1 6 -8 -2, এই হচ্ছে উত্তর। এবার স্পর্শকের দৈর্ঘ্য তো আশা করি তোমাদের কাছে ভালোই মনে থাকার কথা। এটা আমরা মনে রাখতাম √S1 দিয়ে। এখানে যদি বৃত্তের সমীকরণ হয়, S1 মানে হচ্ছে x1 y1, যে বিন্দু থেকে স্পর্শকটার দৈর্ঘ্য জানতে চাচ্ছে, সেটা দিয়ে ওই সমীকরণটা সিদ্ধ করে দিব তার রুট। 1 - 1 বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ডিরেক্টলি √ওভার সিদ্ধ করে দাও। 2 × 1² প্লাস 2 × -1² -1 প্লাস 3 × -1 + 1। ঠিক আছে, তাহলে 2, এখানে আসতেছে 2, এখানে হচ্ছে -1, এখানে -3, এখানে +1। তাহলে উত্তর কত? √1 করলে আসতেছে 1, 1 একক আর কি। জ্যায়ের দৈর্ঘ্য ও কেন্দ্রে উৎপন্ন কোণ, এটা হচ্ছে আমাদের এবারে টপিক। x²y² = a²। এই বৃত্তের কেন্দ্র হতে d একক দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় কর। আমরা যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিই, এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, এবং এখানে যদি আমরা এটাকে যদি আমরা একটা জ্যা বলি, এবং কেন্দ্র হতে এটা যদি হয় ব্যাসার্ধ, ঠিক আছে, এবং বলা হচ্ছে কেন্দ্র হতে ডি একক দূরত্বে, তাহলে একই কেন্দ্র হতে আমরা যদি লম্ব দূরত্ব এখানে নিয়ে থাকি, যে এটার একক যদি আমরা ধরি ডি একক, হ্যাঁ, জাস্ট একটু বাঁকা হয়েছে, আশা করি বুঝতে পারছো। যে হচ্ছে এটা যদি হয় ডি একক, আর এটা যদি হয় আমার কেন্দ্র, এবং এটা যদি হয় ব্যাসার্ধ, দেখো তো এই যে পোর্শনটুকু, এটাকে আমি পিথাগোরাস দিয়ে ব্যবহার করতে, মানে বের করতে পারি না? r² - d², এটাকেই যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমি এই সম্পূর্ণ জায়ের দৈর্ঘ্য পেয়ে যাব না?
তাহলে আমরা জ্যায়ের দৈর্ঘ্য কিভাবে বের করতে পারি? ফর্মুলা দাঁড়াচ্ছে 2√r² - d²। আমরা যদি এরকম একটা প্রবলেম দেখি, একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং যে যা 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এবং 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটাকেই আমরা ডি বলতেছিলাম না? আমাদের উপরের চিত্রে দেখো তো, কেন্দ্রের স্থানাঙ্ক এবং যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটাই আমাদের ডি ছিল না? তাহলে ডি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? √1² + 2², যেটা আসতেছে √5। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত হয়? 2 × √5 না? না, সরি 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 সরি, এটা তো ডি পেলাম। আমার হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য কত ছিল? 2 × √r² - যেটা হচ্ছে 2 √25 - 2 √20। তাহলে এখানে যদি 4 × 5 = 20 হয়, বাহিরে 2, 2 × 4, 4 √5। অ্যান্সার হচ্ছে সি। এই জিনিসটা আমি আগে লিখে রেখেছিলাম। x² + y² = a² বৃত্তের যে যা কেন্দ্রে আলফা কোণ তৈরি করে সে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল, বা কেন্দ্র দেওয়া না থাকলেও মানে কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ নিলি এবং সেটা এই জ্যায়ের সাপেক্ষে আলফা কোণ তৈরি করেছে, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য এল। এল ইকুয়াল হচ্ছে 2r sin α/2। x - 3 হোল স্কয়ার + y - 4 হোল স্কয়ার = 25 বৃত্তের যে জ্যা বা বৃত্তের একটি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, জ্যায়ের দৈর্ঘ্য কত? ডিরেক্টলি ফর্মুলা এল ইকুয়াল 2 × আর এর ভ্যালু কত এখানে? 5 sin α/2 মানে কত? sin 30। sin 30 এর ভ্যালু হাফ, অ্যান্সার হয়ে যাচ্ছে 5 একক। আচ্ছা, আমরা যদি পরের প্রবলেমটা দেখি, এখানে 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট, এটা আমি মুছে দিচ্ছি, 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি জ্যা x - 3 হোল স্কয়ার + y - 4 হোল স্কয়ার = 25 বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? আচ্ছা, এই 25 থেকে আমরা কি পাচ্ছি? ব্যাসার্ধ পাচ্ছি না? হুম, আমার হচ্ছে 5, মানে আর এর ভ্যালু পেয়ে গেছি। 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট, এটা আমার এল এর ভ্যালু। আমরা কি জানি? ফর্মুলা এল ইকুয়াল 2r sin α/2। এল এর ভ্যালু বসাও, 2 × r sin α/2। এখান থেকে আমরা কি পাচ্ছি? sin α/2 6/10। তাহলে আলফা ইকুয়াল 2 sin−1 3/5। এই হচ্ছে আমাদের উত্তর। এবার স্পর্শজ্যা, স্পর্শকের দৈর্ঘ্য, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শেষে দেখব। জ্যায়ের সমীকরণ, জ্যায়ের মধ্যবিন্দু হতে x² + y² = 64 বৃত্তের যে জ্যা 3, 4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। আবারও আমরা যদি একটা বৃত্ত কল্পনা করে নিই, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বৃত্তের একটা জ্যা, হুম, যেটা হচ্ছে 3, 4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এই বিন্দুটা দাঁড়াচ্ছে তাহলে 3, 4। আচ্ছা, 3, 4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটার কেন্দ্র কত বলো তো? এই বৃত্তের কেন্দ্র কত? 0, 0 না? আচ্ছা, তাহলে জ্যা এর সমীকরণ জানতে চেয়েছে। দেখো তো, জিনিসটা কি মনে পড়ে যে এখান থেকে তুমি যদি এই বিন্দু এবং এই বিন্দুগামী একটা রেখার সমীকরণ বের করো, তারপর এই 3, 4 বিন্দুতে যদি লম্ব রেখার সমীকরণ বের করো, উত্তর হয়ে গেছে না? জিনিসটা কি মাথায় আসছে? বা সমীকরণ না বের করলে এখানে যদি ঢাল বের করো, তারপর এটা লম্ব রেখার ঢাল বের করে এখানে লম্ব রেখার সমীকরণ বের করো, এটাই কিন্তু কারেক্ট। আমি ঢাল দিয়ে করছি, হ্যাঁ। এখানে তোমার হচ্ছে কি বলবো, এটা যদি ও বিন্দু ধরি, এটা যদি ডি বিন্দু ধরি, M(OD) কত আসতেছে? তোমার হচ্ছে 4/3। তাহলে এই আমার যে লম্ব রেখা যে যেটা AB, তাহলে M(AB) কি হবে? জাস্ট জিনিসটা উল্টে যাবে না মাইনাস হয়ে? -3/4 মনে আছে, দুইটার গুণফল -1 হয় লম্ব রেখা। আচ্ছা, এবার ঢাল পেয়ে গেছি AB এবং 3, 4 বিন্দুগামী, x1, y1 বিন্দুগামী এবং M ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি ছিল? y - y1 M × x - x1। তাহলে y - 4 -3/4 × তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 4y - 16 + 3x - 9 = 0।
তাহলে এখানে যদি একটু সিম্পলিফাই করে নিই, 3x প্লাস 4y মাইনাস 25 ইকুয়াল 0। এই হচ্ছে আমার সমীকরণ। এখানে পরাবৃত্তর ম্যাথ আমরা এখানে করব না, পরের চ্যাপ্টারে করবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 81 বৃত্তের একটি জ্যা -2 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে জ্যায়ের সমীকরণ। এবার আমি একটু ডিরেক্ট করতেছি, আর চিত্র লাগবে না। এখানে যেহেতু কেন্দ্র দেওয়া আছে 0 0, তাহলে আমরা প্রথমে যদি এম বের করি, এম আসবে 3/-2। তারপর যদি এম ড্যাশ বের করি, মানে জ্যায়ের যেটা ঢাল, সেটা আসবে 2/3। -1 দ্বারা গুণ করে উল্টাই দিলাম। তাহলে 2 3 ঢাল বিশিষ্ট এবং -2 3 বিন্দুগামী জ্যা। তাহলে y-3 2/3 x+2। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে এখানে? সরি, 2x প্লাস 4 মাইনাস 3y প্লাস 9 ইকুয়াল 0। তাহলে 2x মাইনাস 3y প্লাস 13 ইকুয়াল 0। অ্যান্সার হচ্ছে এ। এবার সাধারণ জ্যায়ের সমীকরণ কি? বৃত্তের দুটি সমীকরণ বিয়োগ করলেই সাধারণ জ্যায়ের সমীকরণ পাওয়া যায়। হুম। দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ দেওয়া আছে, একটি বৃত্তের সমীকরণ এত হলে অপর বৃত্তের সমীকরণ কত? আচ্ছা, তাহলে এখানে আমরা কি বুঝতেছি, S1 - S2 এর ভ্যালুই হচ্ছে x - 2y+7 না? একটু একটু বোঝা যাচ্ছে যেহেতু সূত্র এটা। তাহলে যদি এখানে S2 বের করতে চাই, S1 মাইনাস এটা করতে হবে না, x - 2y+7। আসলে এখানে মান বসাই দিয়ে S1 আমার তো উপরে প্রশ্নই দেওয়া আছে, x² y² - 4x প্লাস 6y - 36 মাইনাস এক্স প্লাস 2y - 7। এখান থেকে আমরা কত পাচ্ছি, x² y² -5x প্লাস 8y -43। তাহলে আমার হচ্ছে অ্যান্সার এ। এবার সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? এর আগে ছিল সাধারণ জ্যায়ের সমীকরণ, এবার হচ্ছে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য আগে জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট, যে কিভাবে বের করবো। অনেকে আছে এটাই কি বলে, দুইটা বৃত্ত সমাধান করে করে, তো এই জিনিস তো আর অ্যাডমিশনের জন্য পসিবল না। অ্যাডমিশনে কিভাবে করতে হবে? তাহলে সাধারণ জ্যা, তার জন্য আরেকটা বৃত্ত নিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরো এটা এরকম। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই পয়েন্ট থেকে সেটা হইলো বাঁকা, আবার সরে গেছে। আর এই সর্বনাশ, আবার সরে যাচ্ছে, কি যন্ত্রণা। এটা এইভাবেই থাকবে, এটা আর সরানো যাচ্ছে না। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ পেয়ে যাচ্ছি আমরা S1 - S2 করে, কিন্তু চেয়েছিল কি আমার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কিভাবে পেতে পারি? এই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। আমরা এটাকে জয়েন করিয়ে দিলাম, রাইট? আচ্ছা, তো এটাকে যদি জয়েন করিয়ে দিই, দেখো এখান থেকে তারপর যদি আমি সমীকরণ তো পেয়ে যাচ্ছি এটা S1 - S2 করে, একটা কেন্দ্র থেকে এর যদি দূরত্ব বের করি, একটা কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করলাম, একটা বৃত্তের আমি এখানে ব্যাসার্ধ জানি। দেখো তো এটার অর্ধেক ডিস্টেন্স পেয়ে যাবো না আমি পিথাগোরাস ব্যবহার করে? যদি অর্ধেক ডিস্টেন্স পেয়ে যাই, বাকি 2 দ্বারা গুণ করলে আমি সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাব না? আসো ট্রাই করি। এখানে প্রথমত S1 - S2 আমরা করি, S1 - S2 ইকুয়াল 0। তাহলে S1 - S2 যদি এখানে করা হয়, কত আসছে? আসছে হচ্ছে x - 2y+7 ইকুয়াল 0। আবার আমি একটু চেক করে নিই, প্লাস x - 2y+7। ওকে। এবার এই বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি ক্যালকুলেশনটা করি, হুম এই বৃত্তের কেন্দ্র থেকে এটার কেন্দ্র কত আসছে, 2, -3। 2 - 3 হতে এটা লম্ব দূরত্ব, দেখো তো কত হয়,
2 - 2 × -3 + 7 / 1 + 4। তাহলে √5 উপরে থাকতেছে 2 + 6 + 7, মানে 7 × 8 = 15। আচ্ছা, তাহলে এখানে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে 3√5। ওকে, আমাদের এখানে ব্যাসার্ধ কত এই বৃত্তটার? এটার ব্যাসার্ধ দাঁড়াচ্ছে √4 + 9 + 36, যেটা হচ্ছে 7। তাহলে এটার ভ্যালু ছিল 7, এটার ভ্যালু আসছে 3√5। দেখো তো আমরা পেয়ে যাচ্ছি না? √7² - 3√5 এর স্কোয়ার কত হয়? 9। আর 5 নং 45, তাহলে এখানে 45। এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলেই আমাদের যেটা দরকার সেটা আমরা পেয়ে যাব। তাহলে 49 - 45, এটা হচ্ছে 4। 2 × 2, যেটা হলো আসছে 4। অ্যান্সার হচ্ছে 4। আশা করি বুঝতে পারছো। দুটি বৃত্তের পারস্পরিক অবস্থান। আচ্ছা, 4 3 কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ যা এত বৃত্তের এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, বহিস্থভাবে স্পর্শ করার শর্ত মনে আছে? বহিস্থভাবে স্পর্শ করার শর্ত হচ্ছে তখনই বহিস্থভাবে স্পর্শ করবে যখন R1 + R2, ঠিক আছে? মানে দুটি বৃত্তের যে ব্যাসার্ধ, এই দুটা বৃত্তের ব্যাসার্ধ তোমার হচ্ছে C1 C2, মানে কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হবে। কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হবে। তো এই কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে। হুম, এই কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে যা এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করবে। এই বৃত্তের আর কি? এই বৃত্তের আর 9 ওই পাশে গেলে 9, তাহলে হয়ে যাচ্ছে 3। এই বৃত্তের তোমার হচ্ছে কেন্দ্র কি? 0, 0। তাহলে 0, 0 এবং 4, 3 এর যদি আমি ডিস্টেন্স বের করি, √3² + 4² দিয়ে কত আসছে? 5। ঠিক আছে, তাহলে কি বলতেছিলাম? C1 C2 মানে 5 = R + R2। তাহলে R2 এর ভ্যালু কত আসছে? 2। আশা করি ধরতে পারছো। এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং যা এত বৃত্তকে স্পর্শ করে। দেখো, শুধু স্পর্শ বলা, স্পর্শ দুই ধরনের হয়: অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ। যদি বহিঃস্পর্শ করে, তার জন্য আমরা দেখে আসছি R1 + R2 = C1 C2 হয়। আর যদি অন্তঃস্পর্শ করে, তাহলে R1 ডিফারেন্স অফ R2 = C1 C2 হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, আবার এখানে হচ্ছে তোমার কেন্দ্র কি কি? এই বৃত্তের 0, 0 এবং R1 ধরো দেওয়া হচ্ছে 3। তাহলে এটা তো আমরা একটু আগেই দেখলাম যে R2 এর ভ্যালু হবে 2, রাইট? বহিস্থ ভাবে স্পর্শ করলে, তাহলে অন্তস্থ ভাবেরটা করি। C1 C2 এটা যদি বের করি, 3² + 4²। R1 ডিফারেন্স অফ R2, অন্তস্থ ভাবে যদি স্পর্শ করে, আমরা এখানে R2টা ধরো হচ্ছে ধরে নিচ্ছি যে 3। তাহলে এখানে কত আসতেছে? R1 এর ভ্যালু দেখো তো, 5 + 3 8 না? এবং R1 এটা কিসের জন্য? এটা হচ্ছে অন্তস্থ ভাবে যে স্পর্শ করে। হুম, অন্তস্থ ভাবে। আর বহিস্থ ভাবে স্পর্শ করার জন্য তো এই ম্যাথটা আমরা দেখেছি, যেটার ভ্যালু হবে 2। তাহলে আমাদের এইভাবেই ম্যাথটা করতে হবে। এবং সমীকরণ যেহেতু জানতে চেয়েছে, কেন্দ্রের স্থানাঙ্ক জানতে চেয়েছে, একটা সমীকরণ হবে x - 3² y - 4² = 8²। এটা অন্তস্থ ভাবে যে বৃত্তটা স্পর্শ করবে সেটা। আরেকটা হচ্ছে x - 3² + y - 4² = 2²। আশা করি বুঝতে পারছি। x² + y² + 2x + c = 0 এবং x² + y² + 2y + c = 0 বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে c এর মান হবে। এবারও বলা স্পর্শ করলে, অন্তস্থ বহিস্থ কিছু বলা নাই। এখানে আমরা যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিই, এখানে কেন্দ্র কত হবে? -1, 0 এবং ব্যাসার্ধ হবে 1 - c। এখানে কেন্দ্র কত হবে? 0, -1, ব্যাসার্ধ কত হবে? √ এটা 1 - c। আচ্ছা, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1² + 1²। ব্যাসার্ধের এখানে আমরা কি ধরবো? যোগফল নাকি বিয়োগফল? বিয়োগফল হলে তো শূন্য হয়ে যায়, তাহলে যোগফলই হবে। হ্যাঁ, তো যোগফল কত আসতেছে? সরি, স্কোয়ার কেন দিলাম আমি? তাহলে বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই, 2, এখানে চলে আসছে 4 - 4c। তাহলে c এর ভ্যালু আসছে, এখানে দেখো, -1/2।
আচ্ছা, আমি তো ভুল করছি, এক্সট্রিমলি সরি। এটা তো হাফই হবে অ্যান্সার। ওফ, মাথা নষ্ট। হুম, হাফই তো হবে অ্যান্সার, সরি সরি। এবার স্পর্শবিন্দু। এক্স মাইনাস টু অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি অল স্কোয়ার ইকুয়াল 16, এক্স মাইনাস টু অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 10 অল স্কোয়ার ইকুয়াল 9। বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, এটা ভুলেও ম্যাথ করবা না। এই ম্যাথ অপশন টেস্টের ম্যাথ। স্পর্শবিন্দু মানে দুটি বৃত্তকে সিদ্ধ করতে হবে একটা সমীকরণ দ্বারা আরেকটা সমীকরণকে, অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে কি করবা, যে অবশ্যই তারা যদি স্পর্শবিন্দু হয় তারা বৃত্তের মাঝে অবস্থান করবে। এই বিন্দুগুলো দিয়ে তাদেরকে সিদ্ধ করবা। ধরো আমি ডিরেক্টলি যদি বলি, তুমি যদি ডি দ্বারা সিদ্ধ করো, তাহলে দেখো সবগুলো মিলে যাচ্ছে, আর উপরে তিনটা দ্বারা মিলবে না, তাই উত্তর হচ্ছে ডি। 2 7, ধরো 2 - 2 0, 7 - 10 -3 অল স্কোয়ার মানে 9। এখানে 2 - 2 0, 7 - 3 যেটা হচ্ছে 4, 4 স্কোয়ার মানে 16, বুঝছো? এবার দুটি বৃত্তের সাধারণ স্পর্শক। দুটি বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করলে তাদের কয়টি সাধারণ স্পর্শক থাকে? একটি। নিকটতম এবং ক্ষুদ্রতম দূরত্ব। বুঝছো, নিকটতম দূরত্ব মানে যে দূরত্বটা পাবা, দূরত্বকে ধরো ডি বললাম। নিকটতম হচ্ছে ডি মাইনাস আর, আর দূরতম হচ্ছে ডি প্লাস আর, এভাবে চিন্তা করলেই হয়ে যায়। যেমন -3 - 4 - 3 বিন্দু থেকে এত বৃত্তের উপস্থিত কোন বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত হবে? প্রথমে এটার কেন্দ্র বের করে নিবা। কেন্দ্র কত আসতেছে? 4 3। তারপর এটার ব্যাসার্ধ বের করে নিবা। 16 9 - 9 যেটা আসতেছে 4। এরপর এই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব বের করে নাও। কত আসবে? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 64 36, তাহলে 10। সর্বনিম্ন দূরত্ব হবে 10 - 4। সর্বোচ্চ দূরত্ব যদি চিন্তা করো তাহলে হবে 10 + 4। তাহলে এখানে কত? 6, এটা আসতেছে 14। তাহলে অ্যান্সার তো আমাদের চেয়েছে সর্বনিম্ন দূরত্বটা, এটা। ঠিক আছে, আমি সর্বোচ্চটাও দেখিয়ে দিলাম। পোলার স্থানাঙ্কে বৃত্ত। এটা হচ্ছে দুটি পোলার স্থানাঙ্কিত দূরত্বের সমীকরণ দিয়ে রাখছে এইখানে। কেন যে, আচ্ছা, x² + y² - 3x = 0 বৃত্তটিকে পোলার সমীকরণে প্রকাশ করো। আমি যদি তোমাদের একটু মনে করাই, আমাদের x ইকুয়াল কি ছিল? r cos θ, y ইকুয়াল ছিল r sin θ। তাহলে x এর জায়গায় r cos θ বসিয়ে দাও, r² cos² θ, y এর জায়গায় r sin θ বসিয়ে দাও, r² sin² θ, -3 r cos θ ইকুয়াল 0। এখান থেকে তুমি হচ্ছে r² কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাচ্ছে 1, এবং থাকছে তাহলে -3 r cos θ ইকুয়াল 0। আর কমন নিয়ে নাও, r - 3 cos θ ইকুয়াল 0। এটা হচ্ছে উত্তর। আর ইকুয়াল 6 cos θ প্লাস 4 sin θ বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। আর যদি থাকে চেষ্টা করবা সবসময় r² নিতে, আর এখানে শুধু cos θ sin θ আছে। আমরা কিসের কিসের মান জানি? r cos θ, r sin θ এর মান জানি। তাই সমীকরণের উভয় পাশে r দ্বারা গুণ করে দিলেই আমাদের মোটামুটি ম্যাথ মাথায় চলে আসবে। r sin θ, r² মানে x² + y², 6x 4y। হ্যাঁ, এটাকে যদি আমি বামে নিয়ে চলে যাই, মানে বৃত্তের আদর্শ সমীকরণের মতো যদি আমি লিখি, এরকম আসছে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত আসবে? 3,2। এবং ব্যাসার্ধ কত আসবে? 9 4। সি তো 0, তাহলে √13। আশা করি বুঝতে পারছো। পোলার স্থানাঙ্কে r² - 2r sin θ ইকুয়াল 3 একটি বৃত্তের সমীকরণ। বৃত্তটির ব্যাসার্ধ হবে, এটা মেবি থেটা, লিখে ফেলছে ভুলে। আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ হবে, জিনিসটাকে আমরা সিম্পলিফাই করি। r² মানে x², y², 2r sin θ মানে হচ্ছে 2y, -3 এপাশে নিয়ে চলে আসলাম 0। তাহলে এখানে বৃত্তটির কেন্দ্র কত হচ্ছে? 0,1। তাহলে ব্যাসার্ধ কত হবে? 1² + 3, যেটা হচ্ছে এখানে 2। তাহলে উত্তর হচ্ছে 2। আচ্ছা, আমাদের এখানেই সার্কেল শেষ। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। খুব বেশি নতুন টপিক ছিল না, হয়তো ম্যাথ গুলো একটু ফাস্ট করা হয়েছে বা কিছু কিছু জায়গায় একটু টান দেওয়া হয়েছে। নতুন টপিক বলতে আমার কাছে শুধু কেন্দ্রীয় উৎপন্ন কোণ, এইটাই। যারা পড়তেছো, যারা দেখছো শেষ পর্যন্ত, ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। এবং চেষ্টা করিও ম্যাথ গুলো নিজে করার। হুম, যেগুলো নতুন লাগতেছে পারলে নতুন ম্যাথ গুলো, বা যেগুলো পারো নাই নিজে ট্রাই করার পরেও, ওইগুলো আলাদা একটু খাতায় করে নিও। ঠিক আছে? বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।